আমার জন্ম সবই, শুধু বৈবাহিক সূত্রে আমি এদেশের নাগরিক। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কাজল ভাইয়ের স্টোরি আসলে, কিন্তু সেই স্টোরির প্রেক্ষাপটে ওনার সহধর্মিণী যিনি আছেন জেসমিন, তিনি যুক্ত হবেন। শুরু করুন আপনি। আমার সমস্যাটা হলো আমি গত 18-19 বছর যাবৎ আমি ভুলে যাই। তো এই ভুলে যাওয়াটা কোনো সাধারণ ভুলে যাওয়া না, এটা মুহূর্তের মধ্যেই ভুলে যাওয়া। এবং আপনার সামনে আজকে ল্যাপটপ আছে একটা, সাধারণত আমাদের গল্প বলার ক্ষেত্রে এরকম হয় না। আপনি এই গল্পটা এখানে বলতে আসার আগে মোটামুটি ভালো একটা হোমওয়ার্ক করেছেন। এবং শুধু তাই না, উনি প্রথম যেদিন আমার স্টুডিওতে আসে, আপনারা জানেন আমাদের স্টুডিওর ঢাকা শহরের কোনো একটি জায়গায় অবস্থিত, সেখানে উনি আসতে গিয়ে কতক্ষণ সময় লেগেছিল, কতবার সময় ট্রাই করেছেন? আমি 3 বার উঠেছিলাম বিল্ডিংয়ে। আমাকে 3 বারই জিজ্ঞাসা করে উঠতে হয়েছিল যে এটা কত তালাই। আচ্ছা, মানে ওই উঠতে গিয়ে আপনি ভুলে গেছেন? এরই মধ্যে ভুলে গেছি। তো যখন কোনো জিনিস কেউ সাধারণভাবে বলে, সাধারণ টোনে বলে, ওই কথাটা আমি মুহূর্তের মধ্যেই ভুলে যাই। কিন্তু যখন কেউ খুব অপমানজনকভাবে, তীক্ষ্ণ অপমানজনকভাবে বা খুব কড়াভাবে রাগান্বিত হয়ে বলে, তখন ওই জিনিসটা অল্প অল্প আমার মনের মধ্যে থেকে যায়। গল্পের একটা ভালো ইন্ট্রো হয়ে গেছে। গল্প নিয়ে আপনারা গেসও করছেন, আমরা জানি, অনুমানও করছেন, কিন্তু আমি বলছি সবাইকে পুরো গল্পটা শোনার জন্য। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা গল্পটা মাঝখান থেকে শুনবেন না, পুরোটুকু শুনবেন। বিকজ এভরি সিঙ্গেল স্টোরি অফ জীবন গল্প কোনো না কোনো মেসেজ নিয়ে আপনাদের সামনে আসে। সুতরাং আজকের গল্পে অসাধারণ একটা মেসেজ আছে। আমরা একেবারে শৈশব থেকে শুরু করতে চাই। জি বলুন প্লিজ। আমার শৈশবটা খুবই ভালো। আমি একটা খুব ভালো ফ্যামিলি থেকে এসেছি, যেখানে পুরোটাই আভিজাত্যের ছাপ। তারপরও আমি আমার নানার পরিবারে বড় হয়েছি, কারণ আমি আমার মামাদের এবং নানার খুবই আদরের ছিলাম। তো আমার ছোটোবেলাতে আমার গায়ে মশা পিঁপড়ে বসা তো দূরের কথা, একটা ফুলের টোকা দিতেও কেউ সাহস পায়নি। আমার পুরোটা জীবন জুড়ে আমার নানি আমার মাথার উপরে আছে। তো সেই হিসাবে আমার শৈশবে পুরোটাই আনন্দমুখর সময় কেটেছে। আচ্ছা, আপনি নানি বাড়িতে কেন বড় হয়েছেন? নানির বাড়িতে বড় হয়েছি বলতে, সেখানে আমার পারিবারিক ইয়ে ছিল, নানি আমাকে একটু বেশি আদর করতো। আপনি কি বাবার বড় সন্তান? আমি বাবার বড় সন্তান। বাবা কি করতেন? আমার বাবা স্ট্যাম্প ভ্যান্ডার। জমি জমা রেজিস্ট্রি করতে যে সরকারি স্ট্যাম্প লাগে, এটা স্ট্যাম্পের ভ্যান্ডার। ওকে ওকে, হ্যাঁ। আর পারিবারিকভাবে আমাদের জমি জমা আছে। জমি জমা চাষাবাদ আমরা নিজেরা করি না, ওটা ভাগে বর্গা দিয়ে দেওয়া হয়। ওকে, ওখান থেকে একটা ভালো পরিমাণ ফসল আসে। তো সেখানে আমার নানির বাড়িতে বড় হওয়া, পরবর্তী এক সময় আর কি যখন 5-6-এ উঠলাম, তখন থেকে আর কি আস্তে আস্তে আমরা মফস্বল শহরে চলে আসি। সেখানে তখন পড়াশোনা করি, স্কুল জীবন শেষ। কোথায় আপনার জন্ম জেলা? আমার জন্ম হলো চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা। ও আচ্ছা, ওকে। তো তারপরে আমি শহরে চলে আসি। আসার পরে এসএসসি কমপ্লিট করি। এসএসসি কমপ্লিট করার পরে আমি সেই সময় স্টার মার্কস পেয়েছিলাম। হিউম্যানিটিজ গ্রুপ থেকে? মানবিক থেকে না সায়েন্স থেকে? সেই সময় আমি স্টার মার্কস পেয়েছিলাম। তারপরে আমি চলে আসি কলেজে, ঢাকাতে এসে একটা কলেজে ভর্তি হই, পড়াশোনা করি, এখানেও ভালো রেজাল্ট করি। ঢাকায় কোন কলেজে ভর্তি? ঢাকা স্টেট কলেজে। ওকে। তারপরে আমি ঢাকা ভার্সিটিতে 1 বছর পড়াশোনা করেছি। 1 বছর কেন? 1 বছর করেছি এই কারণে যে আমার আসলে ইচ্ছা ছিল যে কম্পিউটার সায়েন্স বা বিজ্ঞানের আধুনিক কোনো কিছুতে পড়াশোনা করা। কত সালের গল্প বলছেন আপনি? আমি এটা বলছি 97-এর শেষের দিকের কথা বলছি। ভেরি ইন্টারেস্টিং না, যে মানুষটি কিছু মনে রাখতে পারে না, সে মানুষটি অতীত কিভাবে মনে রেখেছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই জন্য বলছিলাম যে পুরো গল্পটা আপনারা মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ। তো তারপরে যেহেতু আমি সায়েন্টিফিক কোনো কিছু নিয়ে, কোনো ইনভেনশন বা মেকানিক্যাল কোনো কিছু নিয়ে পড়তে চাই, সুতরাং জীববিজ্ঞানটা আমার জন্য আদৌ ভালো কিছু হবে না বলে আমি মনে করেছিলাম। আপনি মানে বায়োলজিতে চান্স পেয়েছিলেন? জি। কিন্তু আপনি কন্টিনিউ? বায়োলজি না, জুওলজিতে। আচ্ছা, কিন্তু আপনি কন্টিনিউ করেননি? আমি কন্টিনিউ করিনি। ও, ইন্টারেস্টিং। তারপরে আমি ফ্যামিলি করলো না ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা? না, আমার ফ্যামিলি আমাকে পড়াশোনার ব্যাপারে ওইভাবে ইন্টারফেয়ার করেনি। আমার বাবা আমাকে সবসময় বলেছে যে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি করবে, যেটা ভালো হয় সেটা করো, দেখো শোনো বোঝো, যেটা ভালো হয় সেটা করো। আচ্ছা। তো তারপরে আমি চলে যাই কলকাতাতে গিয়ে। কলকাতা যাওয়ার ডিসিশনটা কেন আসলো? কলকাতায় যাওয়ার ডিসিশনটা হলো যে আসলে আমি যখন কলেজে যখন আমি পড়তাম তখন আমার কলেজ থেকে একটা কম্পিউটার ট্রেনিং হতো। আচ্ছা।
ট্রেনিং হতো এবং সেখানে আমি ট্রেনিং করার পরে, আমি নিজে ট্রেনিং করার পরে আমার যারা ব্যাচমেট ছিল আমি তাদেরকে ভালো করে বিষয়টা ডিপলি বোঝাতে পারতাম, আমি বুঝিয়ে দিতাম। অনেক সময় টিচাররা না থাকলে তাদের অ্যাবসেন্সে আমি ওই ক্লাসটা করাতাম আমার ব্যাচমেট যারা ছিলেন তাদেরকেই। তো সেখান থেকে আমার আসলে কম্পিউটারের প্রতি ঝোঁক বেশি ছিল। ওকে। তো তারপরে আমি চলে যাই ইন্ডিয়াতে এবং সেখানে গিয়ে আমি প্রথমে একটা ডিপ্লোমা ইনস্টিটিউটে প্রথমে ভর্তি হই। পাশাপাশি বিদ্যাসাগর কলেজ, আমরা যেটাকে বিদ্যাসাগর জানি তার নামে যে কলেজটা, আমি সেই কলেজে সায়েন্স গ্রাজুয়েশন করার জন্য আমি ভর্তি হই। কত সালের দিকে এটা? 98 সালে। 98 সালের দিকে। এবং ওই সময়টাতে আপনি যাচ্ছেন কলকাতায়, কি আপনার কেউ ছিল? না, আমার কেউ ছিল না। কোনো আত্মীয়স্বজন কেউ ছিল না? আত্মীয়স্বজন কেউ ছিল না, আমরা পুরোদস্তুর এদেশে বাঙালি। ওকে। তো তারপরে আমি প্রথমে বিদ্যাসাগর কলেজে ভর্তি হই এবং সেখানে আমাকে দেওয়া হয় জেনারেল অনার্স। জেনারেল অনার্স এটা বাংলাদেশে নেই। জেনারেল অনার্স হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটেতেই সমানভাবে অনার্স। ও ওকে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স তিনটাতেই সমানভাবে অনার্স। ইন্টারেস্টিং। তারপরে এখানে হলাম এবং পাশাপাশি আমি ভর্তি হলাম কম্পিউটার ডিপ্লোমা কোর্সে। আর আমার কলেজটা ছিল সন্ধ্যায়। এটা বিদ্যাসাগর কলেজে 3টে শিফট হয়, একটা মর্নিং, একটা ডে, একটা ইভিনিংয়ে। আমার শিফটটা ছিল ইভিনিংয়ে। তো আমি দিনের বেলায় কম্পিউটার কোর্স করতাম এবং সেখান থেকে আমি আস্তে আস্তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পর্যন্ত করলাম। ওকে। আর বিদ্যাসাগর কলেজে আমি জেনারেল অনার্স আমাকে দেওয়া হলো একটা অনেকটা পানিশমেন্ট হিসেবেই দেওয়া হলো। কেন পানিশমেন্ট? ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট এই জন্যই যে ওখানে ম্যাথমেটিক্সের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি কোনো কারণে আমার উপরে নাখোশ। আচ্ছা। হতে পারে কোনো কারণে, তো আমি কোনো প্রশ্ন করেছিলাম যেটা ওনার ভালো লাগেনি, আমি প্রশ্ন করতাম এবং প্রশ্ন করে জানাটাই আমার অভ্যাস। কারণ আমি যদি প্রশ্ন করতে না পারি তাহলে তো আমি জানতে পারবো না। রাইট। তো এই হয়তো বা কোনো একটা প্রশ্ন তার ভালো লাগেনি, সেই কারণে পানিশমেন্ট হিসেবে উনি আমাকে বললেন যে তাহলে তুমি যখন এতই বেশি জানতে চাও তাহলে তো তোমার পণ্ডিত, তাহলে তো তোমার একটা সাবজেক্ট অনার্স করলে হবে না, তোমাকে কমপক্ষে 3-4টা সাবজেক্টে অনার্স করতে হবে। ওকে। তো আমি বিষয়টা তখন একেবারেই বুঝিনি। উনি হয়তো কোনো একটা রিকমেন্ডেশন লেটারে লিখে দিয়েছিলেন, যখন ফর্ম ফিল আপ হয়েছে প্রথম দিকে তখন দেখা গেল যে আমার একটা জেনারেল অনার্স হয়ে গেছে। তো জেনারেল অনার্স হয়ে গেছে, সেখানে ফিজিক্সে অনার্স, ম্যাথমেটিক্সে অনার্স, কেমিস্ট্রিতে অনার্স। তো আমার ভিতরে এইগুলো জিনিস নিয়ে কখনো ভয় ভীতি কাজ করে না। পড়াশোনার ব্যাপারে আমি কখনোই ভীত নই, এই জন্যই যে আমি সবসময় পড়ি, আমি এখনও পড়ি, আজও পড়ি। আজকে সকালেও আমি যতটা পড়ে এসেছি, আমার মেয়ে এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, সে আজকে পরীক্ষা দিচ্ছে, গতকালকেও সে আমি যতটুকু পড়েছি ততটুকু লেখাপড়া সে করেনি। ওকে। যাই হোক, আপনি সে গল্পে ছিলেন যে সেখানেই যান। হ্যাঁ। তো তারপরে আমাকে জেনারেল অনার্স দেওয়া হলো, আমি করতে থাকলাম। ফার্স্ট 2 ইয়ার্সের যে পাস কোর্স, প্রথম 2 বছর হলো পাস কোর্স, থার্ড ইয়ারে গিয়ে অনার্স হয়। তো পাস কোর্স আমি ফার্স্ট ডিভিশনে পাস করলাম। তো করার পরে উনি একদিন আমার দিকে মুচকি হাসলেন শুধু, এর ভিতরে আমার সাথে কোনো কথা বলেননি। আমি ক্লাসে গেলে উনি বের হয়ে চলে যেতেন, আমি ক্লাসে প্রেজেন্ট থাকলে উনি সেদিন আর ক্লাসে আসতেন না। তো ওনার ক্লাস আমার খুব বেশি একটা করা হয়নি। তো থার্ড ইয়ারে যখন আমি ভালো রেজাল্ট করলাম তখন উনি আমাকে একদিন ডেকে বলল, সরি রে, আমার ভুল হয়ে গেছে, তো এখন আমি তো তোর পা ধরে ক্ষমা চাইতে পারবো না, তবে তুই বিষয়টা ভুলে যাস। ওখানকার ট্রেডিশনটা এরকম যে স্টুডেন্টদেরকে একটা পর্যায়ে গিয়ে তুই করেই সবাই বলে। ওকে, এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনার টার্গেট কি ছিল, কোন সাবজেক্টে পড়া? কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, না সেটা হয়েছে। যাই হোক, ওই সময়টা তো একটা আফসোসের বিষয়। না আফসোস না, সেটা আমি করেছি। হ্যাঁ, সেটা আমি করেছি। তারপরে যখন আমি এটা করার পরে আমি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এই অনার্স কমপ্লিট করার পরে এটার পাশাপাশি, ওটা হলো পাশাপাশি ওটা ওপেন ইউনিভার্সিটি। আমাদের যেরকম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওটাও একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে নিয়মিত ক্লাস করতে হয় না। তা আমি সেখানে প্রথমে ভর্তি হলাম BCA, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনসে। তো কোর্স কারিকুলাম যেটা দিয়ে দিত আমরা এটা করতাম, প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস হতো। প্রথম দিকে একটু বুঝতে অসুবিধা হতো, কারণ কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড তো তার আগেরটা আমার ওরকম না, খুব বেশি না। তো 2 মাস 3 মাস পরে থেকে আমি বিষয়টা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলেছিলাম, সেখানেও খুব ভালো করি। পাশাপাশি আমি
এলসিসি ইনফোটেক লিমিটেড থেকে আমি আরও 5টা ডিপ্লোমা করি। 5টা? জি, 5টা ডিপ্লোমা করি এবং আপনার ডিপ্লোমা 3টে করি, হলো 4টে করি সফটওয়্যারের উপরে, 1টা করি হার্ডওয়্যারের উপরে, এবং লাস্টটা হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ওকে, এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানেই আপনার হাতে কলমে সব কিছু খুব ভালো করে দেখানো হয়। তো সেখান থেকে আমি এক সময়ে মাইক্রোসফটে জবেরও অফার পেয়েছিলাম। ও, কত সালের ঘটনা এটা? এটা আমি 98 সালের কথা, 99-2000 সালের কথা বলছি এটা। এর মধ্যে পাশাপাশি বিল্ডিংয়ে আমি ভাড়ায় থাকতাম, ওর বাড়ি দোতলায়, আমি থাকতাম 3 তলায়। তো ওই শীতের বিকেল বেলা ছাদের পথে উঠতে উঠতেই পরিচয়, তারপরেই ভালো লাগা। আপনার কাছে একটু আসি এই পর্যায়ে জেসমিন, সেটা হচ্ছে ওনার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো আপনার, যদি একটু বলেন ঘটনাটা কি ছিল? মানে আমরা কখনো বাংলাদেশ বলে যে একটা দেশ আছে ওই সময়ের কথা বলছি, যে 98-2000 সাল, তো ওইরকমভাবে আমাদের এলাকায় ওই বিদেশ মানে লন্ডন আমেরিকা এরকম অ্যাভেলেবেল শুনছি, বাংলাদেশ একটা দেশ আছে ওইভাবে ওরকম পপুলারিটি পাইনি। কিন্তু হঠাৎ করে দেখছি যে বাংলাদেশি ছেলেরা আমাদের পাশের বিল্ডিংয়ে মেশ ভাড়া রয়েছে, আমার কাকিদের সাথে কথা বলছে। তো ওই ছাদে উঠে ওই ভালো লাগা, তারপরে যেহেতু আমার একটা কথা বলি, আমার 96 সালে আমার মা মারা গেছে। আচ্ছা। তো ওই সময় আমি একটু স্বাভাবিক আমার মাকে অনেক খুব ভয় পেতাম, আর মা মারা যাওয়ার পরে নিজেকে একটু স্বাধীন যেটা মনে হতে লাগলো। আবার বয়সটাও খুব খারাপ, 98 সালে আমি এসএসসি দিয়েছি। তো তখন চিন্তা করলাম যে ওই ছাদে উঠে নিজেকে একটু বড় ভাবা, তারপরে আলাপ, এইভাবেই আস্তে আস্তে। একই বিল্ডিং এ থাকতেন মূলত? না, পাশাপাশি আমার বিল্ডিং এ, আমার নিজের বাড়ি ওটা, কিন্তু আমাদের বাড়িতে ভাড়া, মানে এক ছাদে আপনি আরেক ছাদে উনি আর কি। ওকে, ছাদ প্রেম যেটাকে বলে। জি, ওই সময় তো ওইরকমই জাস্ট আমি ছাদের বাইরে আর কোথাও যেতে পারিনি। তো তারপরে যেহেতু আমি সবে এসএসসি দিয়েছি, আর এসএসসিও না, ক্লাস 10, তারপরে 98 সালে ওর সাথে পরিচয়। 98ও ঠিক না, 98-এর পরে, এই 99, যাই হোক ওই রকমই সালটা। তো পরিচয় থেকে কি হলো না, মানে কথোপকথন হওয়া, তারপরে ওই একটু গঙ্গার পাড়ে গিয়ে বসলাম, যেটা দক্ষিণেশ্বর, ওখানে ফেমাস একটা জায়গা। তো আমার পড়াশোনার চাপ ছিল, চাপ থাকার পরেও যেহেতু আমি এক জিনিস 2-3 বার পড়তাম না, এটা ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমার মা আমাকে শিখিয়েছে যে কিভাবে একটা জিনিসকে গল্পের মতো করে নিতে হয়, কঠিন জিনিসটাকে কিভাবে সহজ করে নিয়ে আসতে হয়, সেটা আমার মা আমাকে শেখাতো। আমি ওইভাবে গল্পের মতো করে নিতাম, এবং আমি আসলে সিনেমা দেখছি, আমি আসলে বইটা দেখছি না, বইটাকে আমি একটা সিনেমার সাথে কল্পনা করতাম যে আমি সিনেমা দেখছি, সিনেমাতে আমার লেখাগুলো এরকম ছিল, অক্ষরগুলো এরকম ছিল, এই পৃষ্ঠায় এইভাবে পুরোটা। তো আমি ওইভাবে একটা জিনিস, একটা পৃষ্ঠা 1বার বা 2বার পড়তাম, সেটা যেটাই হোক না কেন, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, অঙ্ক হোক, এটা কোনো বিষয় না। আমি শুধু চোখ বন্ধ করে দেখতাম যে আমার পুরো পৃষ্ঠাটার মধ্যে এইটা লেখা আছে। তো এই কারণে আমার পড়তে খুব বেশি একটা সময় লাগতো না, আর এই কারণে আমি একই সাথে এতগুলো পড়াশোনা, 3টে আলাদা আলাদা জায়গাতে পড়াশোনা আমি সামলে নিয়ে পড়াশোনা করতাম, তবে রাত জেগে পড়তাম। অসুবিধাটা হলো যে আমি মানে প্রায় 94-95 সালের পরের থেকেই আমার পড়ার অভ্যাসটা হলো রাত জেগে পড়া, আচ্ছা, নীরবে পড়া। ওকে, কারণ আমি আসলে আমার মনের চোখ দিয়ে দেখতাম, আমি পড়তাম না, বিষয়টাকে আমার মনের মধ্যে রেখে দিতাম, এবং আমি দেখতাম যে আমার ঠিক এই প্রশ্নটা বা এই উত্তরটা আমার বইয়ের পৃষ্ঠার এত নাম্বার পৃষ্ঠায় এভাবে সাজানো আছে, কথাগুলো এটার পর এটা লেখা আছে। কি বলেন? তো এটা তখন তো বিষয়টা আমি এভাবে বুঝতাম না। এখন যেহেতু আমি কমপক্ষে 400-র উপরে সাইকোলজি বই, মনোবিজ্ঞানের 400-র উপরে মনোবিজ্ঞানের বই আমি এর মধ্যে পড়ে ফেলেছি। আমার কাছে এখনও 3000-এর উপরে মনোবিজ্ঞানের বই আছে। আর ইউ শিওর? এত বই কি লেখা হয়েছে নাকি দুনিয়াতে? আমার কম্পিউটারে আছে, আপনি একটু পরে আপনাকে আমি দিয়ে দেবো। 3000-এর উপরে মনোবিজ্ঞান। যেটা বলছিস সেটা ঠিক আছে, আপনাকে কিন্তু রাখা হয়েছে আজকে পাশাপাশি। যে না, এটা ঠিক, কারণ ও এখনো পর্যন্ত রাতে ঘুমায় না, কোনো কিছু নতুন কিছু
মানে পেলেই ওটা সম্পর্কে জানার আগ্রহ, এবং ওটা দেশ বিদেশ থেকে সে বই কালেক্ট করবে। এখন ইন্টারনেটের যুগে ওটা ডাউনলোড করে সে নিজের এতে সেভ করবে বিভিন্ন, মানে ওর এটা হচ্ছে নেচার। ও কোনো কিছুতে ওর না নেই। আপনি যে কোনো জিনিস যদি আজকে জানে না, কালকেও বলবে এটা আমি পারছি। ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনি যেটা বলছিলেন যে আপনি তখন পর্যন্ত জানেন না আসলে ঘটনাটা কি, মানে আপনার বইয়ের পাতাতে আপনি মুখস্থ করতেন না, আপনি যেটা করতেন আমি মুখস্থ করতাম জাস্ট মাথায় নিয়ে নিতেন এবং ওটা গল্পের মতো থাকতো। কোনো কোশ্চেনের প্রেক্ষাপটে আপনি ওটা মনে করতে পারতেন যে ওটা ওই অমুক পাতাতে আছে। জি জি, হ্যাঁ, তো এটাকে সাইকোলজি ভাষায় কি বলে? এটা ফটোগ্রাফিক মেমোরি বলে। ফটোগ্রাফিক মেমোরি? ফটোগ্রাফিক মেমোরি। ইজ ইট রিয়েলি এক্সিস্ট? ইটস রিয়েলি এক্সিস্ট। এটা আমার কাছে অনেক এভিডেন্স আছে। ওকে, তো কত সালের দিকে আপনার এই ঘটনাটা ঘটলো? এটা 99 পুরো 99 সালটা। ওই সময়টাতে আপনি পুরোপুরি সুস্থ? পুরো সুস্থ। খেয়াল করবেন এই বিষয়গুলো যখন উনি এটা দাবি করছেন। ফার্স্ট অফ অল আমি কিন্তু সবসময় আপনাদেরকে একটা কথা বলি, এই শোটার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। সুতরাং সেই জায়গাটা থেকে অনেক বিষয়ই সত্য না মিথ্যা সেটা আমরা প্রমাণ করতে পারবো না, বা আমরা প্রমাণ করিও না। সেই জায়গা থেকে আপনার ফুল লিবার্টি আছে পুরো গল্পটাকে আপনার অপোজ করে দেবার। আমি আপনাদের যারা দেখছেন তাদেরকে আমি সেই লিবার্টিটা সবসময় দিয়ে থাকি। তবে এটা ঠিক যে উনি যে টার্মগুলো বলছেন সেগুলো আপনারা গুগল করতে পারেন, গিয়ে দেখতে পারেন যেগুলো আছে কিনা। ফটোগ্রাফিক যে মেমোরিটা, এটা কি আপনার ন্যাচারালি ছিল নাকি কোনো টেকনিক আপনাকে কেউ শিখিয়ে দিয়েছিল? এটা একসময় অটোমেটিক্যালি এটা চলে এসেছে, জেনারেট হয়ে গেছে আপনার মধ্যে এই পড়তে পড়তে। ওকে, তারপর আসলে মনোসংযোগটাই সব কিছুর মূলে। রাইট, মনোসংযোগটাই ব্যাপার। আমি যদি তো হুবহু হতো, মানে আপনি পরীক্ষার হলে গিয়ে কোনো একটা প্রশ্ন দেখছেন, ওই প্রশ্ন আপনি মনে করে আপনি যদি বইয়ের পাতা মনে করেন এবং কোথায় কোন অক্ষরটা আছে কিভাবে আছে আপনি হুবহু মনে করতে পারতেন? হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড বলে ওর জীবনে কোনো কথা ছিল না, আগাগোড়া ফার্স্ট হয়েছে। ফার্স্ট স্কুল কলেজ লেভেলে আমি আমার শাশুড়ির থেকেও যেটা শুনেছি বা সার্টিফিকেট যা দেখছি, স্টার। কোনো মানে আমার মেয়েকেও বলে যে সেকেন্ড বলে পৃথিবীতে কোনো কথা নেই, সব ফার্স্টই হচ্ছে 1 নম্বর পজিশন। দ্বিতীয় পজিশন মানে আমার শাশুড়ির মুখে শুনেছি, ও যখন ক্লাস 5-এ পড়তো তখন ক্লাস 7-এর বাচ্চাদের ওই ওখানকার এলাকার স্যারেরা নিয়ে যেত ওকে অঙ্ক করানোর জন্য, যে তুমি বাচ্চাদের পড়াও। তো তখন ওকে নাকি ডবল প্রমোশন দেওয়া হয়েছিল। সেই সময় ডবল প্রমোশনের চল ছিল। আমি জানি না বাংলাদেশের ইতিহাস, তবে আমার শাশুড়ির মুখে আমি শুনছি। ওকে, রাইট। সো আপনার মধ্যে এটা ডেভেলপ করে, তারপর কি হলো? এখানে একটু যোগ করি আমি। সেটা হলো আমাদের তো স্কুলের পরে আমরা প্রাইভেটে পড়তাম। তো প্রাইভেটে পড়লে যেটা হতো, আমরা সাধারণত অঙ্ক এবং ইংরেজি আর বাংলা ব্যাকরণের জন্যই পড়তাম, অন্যান্য সাবজেক্টগুলো আমরা পড়তাম না। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি ক্লাস 10-এর যারা পড়ছে তাদের আমি করতাম, অঙ্কগুলো করে দিতাম। আচ্ছা, তাদের যে গ্রামার ব্যাকরণগুলো আছে সেগুলো আমি করে দিতাম। ব্রেনের এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার নিয়ে আমার বিলিভ আছে, এটা আমি জানি। পৃথিবীতে এরকম অনেক শিশু আছে যেটা আমরা জানি যে দুনিয়াতে এসে তারা এমন পাজল সলভ করে, এমন ম্যাথ করে, যেটা আসলে একজন পূর্ণবয়স্ক মানুষের পক্ষে করতে গেলেও মাসের পর মাস সাধনা করতে হয়। সো এটা নিয়ে আমি জানি, এটা পৃথিবীতে আল্লাহ কাকে কোন অবস্থায় কীভাবে পাঠিয়েছেন, কোন বিশ্বাস ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, এটার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। সো আপনার মধ্যে কিছু না কিছু গুণ ছিল যেটা 8-10 জন মানুষের মধ্যে ছিল না, এটা আমি মোটামুটি নিশ্চিত। হ্যাঁ, তারপর কি হলো? তো এটা আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখনই আমি ক্লাস 10-এর যারা এসএসসি পরীক্ষা দিবে আমি তাদেরকে বিশেষ করে অঙ্ক এবং ইংরেজিটা, কারণ ইংরেজিটা ছোটোবেলা থেকে আমার মায়ের হাতেই শুরু। উঠতে বসতে আমার মা সবসময় আমাকে এটা প্র্যাকটিস করাতেন। তো আমি এটা করতাম। তারপরে তো আমি এসএসসি পাশ করলাম। সেই সময়ে স্টার মার্কস, একসময় স্টার মার্কসের প্রচলন ছিল, স্টার স্ট্যান্ডের প্রচলন ছিল, স্টার মার্কস পেলাম। ওই পরীক্ষার সময়টা আসলে আমি খুব অসুস্থ ছিলাম। আমার ওই সময় জ্বর হয়েছিল। আমি 1-1.5 ঘন্টার বেশি পরীক্ষা দিতে পারিনি। হয়তো আর একটু ভালো রেজাল্টের আশা ছিল আমার, হয়নি। সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তো যাই হোক, পরবর্তীতে আমি লেখাপড়া যেটা শেষ করে ফেলি, ইন্ডিয়াতে আমি লেখাপড়া শেষ করে ফেলি। ইন দ্য মিনটাইম ওনার সঙ্গে কি আপনার কথোপকথন হয়েছে যে ইউ গাইজ ফল ইন লাভ বা এরকম কোনো সম্পর্ক কি ডেভেলপ করেছে যখন আপনার লেখাপড়া কমপ্লিট হলো কলকাতাতে? না, কমপ্লিট হওয়ার আগেই শুরু হয়েছে। হ্যাঁ, কমপ্লিট হওয়ার আগেই শুরু হয়েছে। তো ওর মতো পড়তো, আমি আমার মতো পড়তাম, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো, এটাই আর কি। তো এরপরে ফ্যামিলিতে একটা ক্রাইসিস ডেভেলপ হলো। ফ্যামিলিতে ক্রাইসিস ডেভেলপ হওয়ার কারণেই চরম সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নিতে হলো। কি ধরনের ক্রাইসিস আমরা আপনার মুখ থেকে শুনতে চাই জাসমিন? আমি হিন্দু ধর্মে বিলং করি, আর ও হচ্ছে মুসলিম। তো ওইখানকার আমরা কোনোদিন মুসলিম কীরকম দেখতে হয় আসলে ওরকম আইডিয়াও করিনি, কারণ আমার পরিবারে এরকম
কোনো এই ছিল না, আমরা নিজেদের রাজ্যেই ভালো ছিলাম, আনন্দ করতাম, পুজো আর আমার পরিবারটা ছিল একান্নবর্তী, মানে আমার দাদুর ভাইরাও ওই একই বাড়িতে এক একটা বিল্ডিংয়ে থাকতো, তো বিশাল একটা যৌথ ফ্যামিলি, প্রায় 50-60 জনের মেম্বার। তো বিল্ডিং আলাদা কিন্তু পুরো বাউন্ডারিটা একটা বিল্ডিংটাকে পুরো ঘিরে রেখেছে। তো কখনো বাইরের দুনিয়া কি এটা বোঝার কোনো হয়নি। ওই যে বললাম মা মারা গেল আর হঠাৎ করে বড় হতে শিখে গেলাম। তো তারপরে আমার কাকারা অনেক প্রভাবশালী ছিল, রাজনীতি করতো। জ্যোতি বসুর নাম শুনেছেন, উনি আমার দাদুর ফ্রেন্ড ছিল। তো ওরা রাজনীতির পরিবার হিসেবে আমাদের পরিবারটা অনেকে। তো যখন ওর সাথে দেখলো তখন ওকে আসলে মেরে ফেলতেই চেয়েছিল, যে গো তুমি ওকে ছেড়ে দাও, নাহলে তুমি চলে যাও, বাংলাদেশে ফিরে যাও, ওকে পড়তে দেবে না। তো দেখলাম যে আমার জন্য একটা ছেলের পড়ালেখা নষ্ট হয়ে যাবে, বা হয়তো মেরেও ফেলতে পারে বাংলাদেশে। মানে যতই তার পাসপোর্ট থাকুক আর যাই থাকুক, ওখানে যদি গুম করে দেয় তো জানার মতন কিছু করার নেই, এটা আমি জানতাম। তো পরে আমি 2001 সালের ফেব্রুয়ারিতে 10 তারিখে ওকে আমি বিয়ে করলাম। ও অনেকবার বলছিল, তো তারপরে যাই হোক ফেব্রুয়ারি 10 তারিখে আমরা বিয়ে করলাম। তারপরে আমরা পড়ালেখাটা চালিয়ে যাচ্ছিলাম। মানে বিয়ে করলেন মানে নিজেরা বিয়ে করলাম ওখানকারই ওই ইন্ডিয়াতেই একটা মুসলিম কোর্ট মানে টাইপের কবুল বলে যে আমাকে শিখিয়ে দিল। আমি তখন আপনি কনভার্টেড হলাম। আমি কোনো কিছু সুরা টুরা এরকম পারতাম না, তো আমাকে মানে ওই হুজুর বা যে কাজী ছিলেন উনি আমাকে এটা শিখিয়ে দিলেন। তো যাই হোক আমার কাছে তখন ধর্মটা কোনো প্রেফার করে না, বয়সও একটা, সবচেয়ে বড় কথা আমি ভালোবাসি, এটাই হচ্ছে তখনকার দিনের একটাই পথ। তো যাই হোক বিয়ে করলাম, কেউ জানতো না, কিন্তু ওই সময় আমরা নিজেরা আবার পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়লাম। তো পড়ালেখা কমপ্লিট করলাম। হঠাৎ করে মানে ওর পুরো কমপ্লিট হয়নি, আমার তো 2000-এ আমি ইন্টার দিলাম ওখানে HSC। তারপরে আমি 2001-এ যখন আমরা 10 তারিখে বিয়েটা করলাম, তখন আমার বাড়ির লোকেরা কোনো একটা কারণে জেনে গিয়েছিল। জেনে যাওয়ার পরেই তখন ওকে মারার জন্য চেষ্টা করছে। তো আমি যখন ওকে বাঁচানোর বলতে গেলে ওকে সাবধান করার জন্য যখন আমি বাড়ি থেকে বেরোলাম, ও তখন এই দেশে নেই, বাংলাদেশে। এখন আমি যদি ফিরে যাই তাহলে আমাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে আমার দাদার কাছে, আমি ওখানেই পড়ালেখা করবো, আমাকে এদেশে আর আনা হবে না, মানে কলকাতায় আর ব্যাক করা হবে না। তো যাই হোক আমি আর 2-3 দিন আমি বাড়ি যাইনি, আমি ওর অপেক্ষায় কোনো এক বন্ধুর বাড়িতে আমি ছিলাম। তো ওকে পেলাম, যাই হোক ও আমাকে তখন বাংলাদেশ নিয়ে এলো। এইভাবেই সেটেল বা যাই হোক অনেক কষ্ট করছি বাংলাদেশে এসে। তারপরেও আমরা পড়ালেখাটা বন্ধ করিনি, আমরা ইন্ডিয়ায় গেছি, তারপরেও আমার বাবা মেনে নিল, আমি বাড়ি গেলাম, ও যায়নি। কিন্তু আমরা পড়ালেখা করতে মানে পরীক্ষাটা দেওয়ার জন্য আমরা ইন্ডিয়াতে যেতাম, অ্যাটেন্ড করতাম, আমি আমার বাড়িতে থাকতাম, ও হয়তো কোনো বন্ধুর মেশে গিয়ে থেকে কয়েকদিন পড়ালেখা করতাম। এইভাবেই আর কি আমাদের জীবনটা শুরু হলো। আপনি যত সহজ করে বলে দিলেন বিষয়টা আসলে অতটা সহজ না, অনেক কষ্ট। বুঝতেই পারছেন আপনাদের জায়গা থেকে যে বাংলাদেশে একটা ছেলে গিয়ে ওরকম একটা জায়গাতে বিয়ে করেছে, রিলিজিয়নের জায়গা থেকে ওনাদের 14 গোষ্ঠীর মধ্যে কেউ এরকম ঘটনা ঘটেনি, একটা মেয়ে কনভার্টেড হয়েছে এবং সে এসে তার হাত ধরে, এবং তখন তো তিনি কোনো জবও করেন না, আমি যতটুকু জানি, না পড়ালেখা করছি আমরা, স্টুডেন্ট। ইটস রিয়েলি টাফ, ইটস টু ইমোশনাল ডিসিশন, বাট সামহাও এটা এক্সিস্ট করেছে, নইলে ওনারা 18 বছর একসাথে কীভাবে আছেন। সো আলহামদুলিল্লাহ, ইটস আ বিগ থিং। আমরা সেই জায়গাটায় পরে যাই, বিয়ে করার পরে একটু সামনের দিকে আগাতে চাই। তারপরে কি হলো? তারপরে যখন আমরা পড়ালেখাটা শেষ করে বাংলাদেশে চলে এলাম, সেটেল হতে চাইলাম, তো ছোটোর থেকে ওর একটা জিনিস কাজ করতো, ব্যবসা করবে। এই ব্যবসা জিনিসটা আমার একটুও পছন্দ হতো না, কিন্তু আমি আমার শাশুড়ি বা ওর ছোটোবেলাকার বন্ধুদের মুখে শুনেছি ও ব্যবসার প্রতি খুব আগ্রহ। এত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, চাকরি করবে দাঁড়াবে তা না, ও ব্যবসাই করবে। তো এরকম অনেক জীবনে মানে এদেশের ভাষায় যাকে বলবো বাটপার যাকে বলে, এরকম কোয়ালিটির মানুষ পেয়েছি। ইভেন ও যখন বায়ার নিয়ে এলো, একটা তুরস্কের বায়ার ছিল, সব সেটেল হলো। আপনার মহাকালী DOHS-এ একজন রিটায়ার্ড মেজর ছিল, উনি ওকে অফার দিয়েছিলেন তুমি যদি আমার লাইসেন্সটা ইউজ করে বায়ার আনো তাহলে তোমাকে আমি আমার 50 বা 60% তুমি পার্টনারশিপ। কিসের বিজনেস ছিল এটা? বাইং হাউস।
বাইং হাউস, ওকে। বাইং হাউস। তো তারপরে সে অনেক খেটেছে, কম্পিউটার সারাদিন কম্পিউটার মানে অফিস করতো এখানে সার্কেল মেরিন সুভাষ টাওয়ার। ওনারা আমার সত্যি বলতে দ্বিতীয় একজন বাংলাদেশে আমি ভরসার একজন স্যারেদের পেয়েছি, আমাকেও তারা চেনে যেহেতু ওর ব্যাপারে আমি সব যে অফিসেও চাকরি করতো আমি প্রত্যেকটা স্যারের সাথে যোগাযোগ রাখতাম, কারণ আমাদের এই দেশে আসার পর থেকে ওর এই সমস্যাটা শুরু হয়েছে। ওই যে মেজর যিনি ওর সাথে বেইমানি করছে, মানে পরের দিন ও গাড়ি দেখবে, বাড়ি দেখবে, ডিল ফাইনাল হয়ে গেছে, ওরা এলসি খুলে দিয়েছে, জাস্ট টাকাটা দেওয়ার বেলায় উনি তখন বলল যে কবিরকে আমি চিনি না, তুরস্কের বায়ারকে ইনফর্ম করে দিল। তখন আপনারাও জানেন যে বায়ারের যদি একটু সন্দেহ থাকে তাহলে তো ওরা কখনোই করবে না এটা। ওরা এলসিটাকে উইথড্র করে নিয়ে উনি করলো, আর ওকে শুধু জিজ্ঞেস করলো। না, এলসি উইথড্র করেনি। তাহলে কি হয়েছে? এলসি উইথড্র এটা কি আপনার ইনিশিয়ালি মানে বিয়ের পরপরই ঘটনাটা নাকি বিয়ের পরে? এটা 3-4 মাসের মধ্যেই ব্যাপারটা হলো যে আমি আমার এক বন্ধুর মাধ্যমে আমি একটা লজিস্টিক কোম্পানিতে, শিপিং কোম্পানিতে একটা জব পেলাম। তো সেখানে যেহেতু শিপিং কোম্পানি, তো এখানে কে সেলার কে বায়ার, সেলার এবং বায়ারের মালটাই তো তারা ক্যারি করে, জানা খুব সহজ ছিল। তো আমি সরাসরি ফোন করতাম, বায়ারদেরকে ফোন করতাম। এরই মধ্যে খুব অল্প সময়ের মধ্যে 3জন বায়ার রেসপন্স করলো। একজন বড় ভাই আমাকে উৎসাহ দিল যে তুমি এটা করো, স্যাম্পল আমি তৈরি করে দেবো, পাঠিয়ে টাঠিয়ে একটু আমি করে দেবো, তুমি করো, পরেরটা পরে দেখা যাবে। তো আমি কথা বলাতে পরপর 3টে বায়ার বাংলাদেশে এলো, 3টে বায়ারের সাথে মিটিং করলাম। তো এরই মধ্যে দেখা যাচ্ছে যে বায়ার যেদিন বাংলাদেশে আসবে সেদিন আর ওনার পকেটে টাকা নেই। আর সেই সময়টা ছিল হলো হরতাল অবরোধের মধ্যে, ওই সময়টা খুব হরতাল অবরোধ চলতো। তো আমি এমনিতেই অফিসে জব করতাম, যা পেতাম কোনো রকম চলতাম, আর কম্পিউটার সার্ভিসিং করতাম, যেগুলো ক্রিটিক্যাল টাস্ক সেগুলো আমি লাস্টে গিয়ে করতাম। তো বায়ার বাংলাদেশে এলো, কথাবার্তা হলো, ভদ্রলোক রেট দিল, রেট পছন্দ হলো, স্যাম্পল তৈরি করে দিল, স্যাম্পল পছন্দ হলো, বায়ার ফিরে গিয়ে এলসি দিল, বড় বড় এলসি। বড় বড় এলসি বলতে সেই সময়কার প্রেক্ষাপটে $50,000 $60,000 এটা কোনো ছোট অ্যামাউন্ট না, বিগ অ্যামাউন্ট। এখন থেকে 18 বছর আগে $50,000 অ্যামাউন্টটা খুব ছোট নয়। তো 15 দিন যায়, 20 দিন যায়, এখন ফেব্রিকটা তো চায়না থেকে আনতে হবে বা ইন্ডিয়া থেকে আনতে হবে। এ ভদ্রলোকের মধ্যে কোনো রেসপন্স নেই। প্রতিদিনই টাকা লাগছে, এটা এইখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমি টাকা দিচ্ছি। আর টাকাটা কোত্থেকে দিচ্ছি? আমার বেতনের টাকাটা আমি সংসারের পেছনে খরচ করছি। খুবই আমি তো খুব ভালোভাবে সংসার চালাইনি, একেবারে যেটা না করলেই নয়, সংসারে সেটাই দিতাম, আর বাকি টাকাটা আমি ওখানে খরচ করতাম। যেখানে 3 টাকা দিয়ে 3 টাকা বাস ভাড়া দিলে অনেক দূর যাওয়া যেত ওই সময়, সেখানে আমাকে 60 টাকা 70 টাকা খরচ করে আমি সিএনজিতে মানে বেবি ট্যাক্সিতে যেতাম, কারণ সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, টাকাটা নয়। তো অনেকগুলো এলসি এলো, অনেক বড় বড় বায়ারের এলসি এলো, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেল যে ওই ভদ্রলোক 1 পিস মাল শিপমেন্ট করেনি, কোনো ফ্যাক্টরিকে একটা এলসি ট্রান্সফারও করেনি, এলসিগুলো উনি বিক্রি করে ফেলেছে। তখন এলসি বেচা কেনার একটা খুব রমরমা ব্যবসা ছিল। যে সিক ফ্যাক্টরিগুলো তারা এলসি না থাকলে ব্যাংক তাদেরকে আর ফাইন্যান্স করতো না। তো ওই ভদ্রলোক ওই এলসিগুলো ওই ফ্যাক্টরিতে বিক্রি করেছে, কি পেয়েছে কি না পেয়েছে সেটা আমি জানি না। তো ওরকম একটা সময় যখন বসুন্ধরা সিটি তৈরি হয়নি, বসুন্ধরা সিটি তৈরি হওয়ার আগে, বসুন্ধরা পান্থপথ বসুন্ধরার কথা বলছি, বসুন্ধরা সিটির উল্টো দিকে অনেকগুলো গাড়ির শোরুম ছিল। সেই সময়ে অনেকগুলো গাড়ির শোরুম ছিল। আমি একটা গাড়ি দেখে এসেছিলাম যে এই গাড়িটা আমি নেব, কারণ একটা না 5টা গাড়ি কেনার মতো আমি যে কমিশনটা পাবো বাইরের এলসি থেকে, আমি যে কমিশনটা পাবো, আমি একটা না 5টা গাড়ি একসাথে কিনতে পারবো। সো আপনার মনের মধ্যে অনেক বড় একটা স্বপ্ন তৈরি হয়েছে। না, স্বপ্ন তো হতেই পারে, আমি তো পরিশ্রম করছি। আমি তো এইটা অলিক কোনো স্বপ্ন দেখছি না, আমি তো পরিশ্রম করছি এবং আমি বাস্তবতা নিয়ে পরিশ্রম করছি। কোনো যেটা হবে না মানুষের কথার উপরে তো ভরসা করছি না। বাইরে আমার সাথে কথা বলছে, আমার জন্য বাংলাদেশে আসছে, আমি তাকে ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি, স্যাম্পল দেখছি, স্যাম্পল অ্যাপ্রুভ করছে, বাইরে এলসি পাঠিয়ে দিয়েছে, ব্যাংক আমাকে কনফার্ম করছে তোমার এলসি পেয়েছি আমরা। তো এরপরে তো আর এটা দুঃস্বপ্ন না, এটা বাস্তবতা। তো যাই হোক, আমি একটা গাড়ি দেখলাম, পছন্দ করলাম। তারপরে হঠাৎ করে
দেখি যে বাইরে আমাকে বলতেছে যে আজকে তো 20-25 দিন হয়ে গেল, তোমার ফেব্রিক কি এসেছে, আমি কবে নাগাদ বাংলাদেশে আসবো, মানে বাইরে আবার তো আসবে, মাল ইন্সপেকশন করতে তো বাইরে আসবে। তো আমি জিজ্ঞাসা করি, উনি বলে মিটিং চলছে, এই হচ্ছে, ফেব্রিকের অর্ডার দিচ্ছি, অমুক জায়গায় ব্যাক টু ব্যাক এলসি খুলে দিয়েছি। ব্যাক টু ব্যাক বলতে আপনার ওই মাস্টার এলসির এগেইনস্টে ফেব্রিক অ্যাক্সেসরিজ অন্যান্য জিনিসগুলো আনতে গেলে ওই এলসিটাকে পুঁজি করে ব্যাংক আপনাকে ফ্যাসিলিটি দেয়। আচ্ছা, ওই বায়ার যখন আপনার মূল এলসি টাকা পে করবে, তখন আবার এই সাপ্লায়ারদের টাকাটা ওই মূল এলসিটি থেকে পেমেন্ট করে দিতে হয়। এটাই ব্যবসা মানে সাধারণ নিয়ম আর কি। তো তারপরে যখন কোনো রেসপন্স পাচ্ছি না, বায়ার ফোন করছে, মেল করছে, ফ্যাক্স করছে, তখন ফ্যাক্সের যুগ ছিল, মেলটা খুব কম ছিল, আমি তো আর কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না, কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। ফ্যাক্টরিওয়ালাও আমাকে কনফার্ম করে কিছু বলতে পারছে না আসলে কি হয়েছে। একটা পর্যায়ে গিয়ে একজন বায়ার বলল যে তোমার নামে ইন্টারন্যাশনাল কোর্টে কেস করব, মামলা করব, এবং সে একটা উকিল নোটিশও পাঠিয়ে দিয়েছিল আমাকে বাই কুরিয়ার। তখন তার লসটা কি? সে তো আরও 10-12 জায়গার শপের থেকে না সে অর্ডারটা নিয়েছে। ও, সেও তো আরো বেশ। ওহো, এটা মোটেও কোনো মামুলি ব্যাপার না। এটা একটা ম্যাসিভ সাপ্লাই চেন। বায়ার যদি আপনাকে 1 লাখ পিসের অর্ডার দেয়, তার মানে এই না যে বায়ার 1 পিস মাল তার নিজের শোরুমে সেল করবে, সে অনেকগুলো জায়গা থেকে সে অনেকগুলো জায়গা থেকে সে অর্ডারগুলো কালেকশন করে। তার মানে বিষয়টা এরকম যে যেখানে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে আর যেখানে সেল হচ্ছে, এর মাঝখানে অনেকগুলো হাত পাতা, অনেকগুলো। এটা তো খুব সামান্য একটা অংশ। বাইরের ফোনও এসেছিল তারপরে যে আপনি নাকি এই কোম্পানির কেউ না, এমপ্লয়ি। না, এটা ধারাবাহিকভাবে শুনি আমি, একের পর এক শুনি। এটা তো সে বলবে আপনি উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছেন, তারপর? হ্যাঁ, তো তারপরে আমি আর কিছু বললাম না, একটা পর্যায়ে গিয়ে সে থেমে গেল আর কি। তো থেমে গেল, এরপরে আমার কাছে আরও অনেকগুলো বায়ারের অফার আসলে আমি আর এটা অ্যাকসেপ্ট করলাম না বলতে কি, যে এরই মধ্যে আমি ভুলে যাচ্ছি, হঠাৎ করে এখান থেকে আমার ভুলে যাওয়াটা শুরু হয়েছে। মানে আপনার ধাক্কাটা কোথায় আসলো তাহলে এই ঘটনার পরে? এটা ধাক্কা কিনা আমি বলতে পারবো না, তবে ওই সময় মুভমেন্টটা কি ছিল আপনি বলেন তো? আমি বলি যে ওই যে বায়ার যখন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওনার ওয়াইফকে আমি কেন পাশাপাশি রেখেছি। এই যে এত বড় একটা শক, যেহেতু সে গাড়ি দেখে এসে, তার মানে তার মনের মধ্যে অনেক বড় একটা, নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার করছিল নতুন বিয়ে। অবশ্যই, মানে ও তো ফার্স্ট জবই করলো এই পান্থপথে সুবাস্তু টাওয়ারে, সিল্ক কন্টেনারে। ওনারাও মানে নোটিস করলো, আমাকে বলল যে দেখেন কাজল যেন ভুলে যাচ্ছে আস্তে আস্তে। তো ওই যে আপনাকে সে ফার্স্ট বললো না যে আমার সাথে যে হ্যাঁ বলছে যে আমি কালকে গাড়ি টাড়ি দেখে এসেছি, তোমার একটা ফ্ল্যাটও হয়ে যাবে, গাড়িও হয়ে যাবে, যেহেতু এলসি ওই আশা হতেই পারে। কিন্তু এর মধ্যে ও একটা জিনিস বলতে ভুলে গেছে, বায়ার তুরস্কের বায়ার ফোনও করছিল যে আমি শুনলাম কোম্পানি থেকে তুমি নাকি এটার পার্টনার না, আমি তো জানতাম তুমি মালিক, তোমরা দুজনে মালিক, কিন্তু উনি বলছেন তুমি এমপ্লয়ি, তোমার কোনো মানে লাইসেন্সের কোনো অস্তিত্বই তোমার নামে নেই। তখন ও বলছে উনি যেটা বলছে হ্যাঁ সেটাই, আপনি যেটা মনে করেন ওনার সাথে ব্যবসা আপনি কন্টিনিউ করতে পারেন, আমি এর মধ্যে নেই। তো উনি তখন যাই হোক ওই এলসির আর হলো না। তো এই একটা বড় ধাক্কা আমার মনে হয়, বা ডাক্তারদেরও মনে হয় যে এই ধাক্কাটাও সহ্য করতে পারিনি, কারণ সেই সময় এক তো বয়স অনেক কম আমাদের, আর দ্বিতীয় হচ্ছে ফ্যামিলির কোনো সাপোর্ট নেই, তৃতীয় হচ্ছে তার সংসারে ওই যে বললো না যে বাড়িতে টাকা দিত 6,000 টাকা সেই সময় বেতন। আমি মনে আছে আমি যাত্রাবাড়িতে থাকতাম, যাত্রাবাড়িতে আমার মামা শ্বশুর বাড়ির পাশে থাকতাম, ছোটো মামার যাত্রাবাড়ি। কোনোদিন এসে জিজ্ঞেস করেনি যে তোমরা খেয়েছো কি না। তো ওই যাত্রাবাড়িতেই থাকতাম ওই সময়, ধরুন এই যে পাশাপাশি অফিসের পাশাপাশি কম্পিউটার সার্ভিসিং, হার্ডওয়্যার, সফটওয়্যার সব কাজগুলো যা করতো সম্পূর্ণ সেই ব্যবসায় ইনভেস্ট করতো। বাড়িতে ওইভাবে কিছু দিত না, জাস্ট বাড়ি ভাড়া আর কোনো রকমের খাওয়া চলতো। এইভাবে করতে করতে যখন ওই বায়ার চলে গেল, ওর মানে এত বড় একটা স্বপ্ন ভেঙে গেল, ওইটা ধাক্কাটা সহ্য করতে পারিনি। তো সেই সময় ও হঠাৎ করে, এমনি চুপচাপ মানুষ আরও চুপ হয়ে গেল, ঘরের একটা কোণে বসে থাকতো। অফিসে যেতে বললে আমার অফিস কোথায়, তো আমি ফোন করে আমি বলে দিতাম যে অমুক জায়গায়। বাসে উঠিয়েও অনেক সময় দিয়ে আসতে হয়েছে, তুমি কোথায় যাচ্ছ জানো তো, হ্যাঁ আমি একটু ফোন, এমন হয় যে একবারের বেশি এসে বলতো জানো আমি 2-3 বার মনে হয় ভাড়া দিয়ে দিয়েছি কন্ট্রাক্টরকে, যতবার চেয়েছে কন্ট্রাক্টর হয়তো বুঝছে যে চাইছি দিচ্ছে, কোনো তো আর্গুমেন্ট করছে না। আমি বলতাম পান্থপথে নাবো, এই যে সুবাস্তু টাওয়ারে, মানে ওর শুধু মনে করিয়ে দিলে আমার মনে পড়ে যেত
এরকম একটা ব্যাপার। তো আপনি তখন সন্দেহ করেননি বিষয়টা? না, সন্দেহ তো করছি যে একটা সুস্থ মানুষে ভুলে যাচ্ছে, না হলে তো আমি গাইডনেস করতাম না সেই সময় থেকে। আমি তো ওই জন্যই বাসে উঠিয়ে দিতাম, ফোন করতাম, যেহেতু আমার চলতে হবে, আমার সংসার চালাতে হবে। আমি তখনও বাংলাদেশ সম্পর্কে কিছু জানি না। মানে এই বিষয়টা কি আপনাকে খুব নক করলো কিনা, মানে আপনি খুব সিরিয়াসলি নিয়ে ফেললেন? আমি তো সিরিয়াসলি নিয়েছি, কারণ আমার তো টিকে থাকতে হবে, অস্তিত্বের প্রশ্ন। যেহেতু আমার বাবার মানে ওদের বাড়ির কোনো সাপোর্ট নেই, এক হচ্ছে আমার বাবার সাপোর্ট, এছাড়া তো আর আমি কাউকে সাপোর্ট, আর বাবার সাপোর্ট করতে গেলে তো আমাকে কলকাতায় ব্যাক করতে হবে। তো আমার বাবারও ফ্যাক্টরি রয়েছে, তো বাবা বলছিল চলায়, কিন্তু চিন্তা করলাম আমার ফ্যামিলি যেহেতু কেউ মেনে নেয়নি, আমি হিন্দু হলাম বলেই আমি কোনো পূজা অর্চনা কোনোদিন করিনি, কারণ হিন্দুরা ছোটবেলা থেকে এইসব করে না। এখানে যেরকম একটা মুসলিম ছেলে বাচ্চারা করে, তো আমি এই দেশে থাকাটাই যে একদিন একদিন ওর বাড়ির লোকেরা মেনে নেবেই আমাকে। তো এইভাবে আমি ওই দিন থেকে আমার স্ট্রাগল পিরিয়ড শুরু। ওর কিছুই মনে নেই, আমি মানে এখন মনে হয়তো কিছু কিছু স্মৃতি হয়তো খুব ডিপলি মনে আছে, ওর পুরোনো জিনিসগুলো বেশি মনে থাকে, এটা তো বুঝতেই পারছেন। তো আমি এরকম অফিসে নিয়ে যেতাম, বলতাম, ফোন করতাম, নিয়ে যেতাম না, গাড়িতে তুলে দিতাম, নাবদো, আবার কয় তলায়, এই যে 11 তলায়। ও আচ্ছা, তলা মনে রাখতে না না, আবার যেত ওপরে। তো এইভাবে ওই স্যারেরাও নোটিস করছে অনেক দিন। তো করতে করতে ওনারা 2-3 মাস দেখলো, দেখার পরে আমাকে ডাকলো একদিন যে আসলে এটা অফিসে আমি কাজল তো আসলে করতে পারছে না, তো এখন ট্রিটমেন্ট করি, আবার আসলে বেটার হয়। আমাদের আসলে এই সময় না বলতে খুব কষ্ট হচ্ছে, ওনাদেরও হাত পা বাঁধা। আমাকে ডেকে এই কথা বললো। তো আমি কি করব, আমি নিয়ে চলে এলাম, আমাকে কিছু টাকা দিল, তখনকার সময় হয়তো 10-12 হাজার টাকা। তখন 2002 সালের কথা বলছি। আমার মেয়ে হলো ডিসেম্বরের লাস্টে, তখন ও পুরোপুরি ভুলে গেছে সব কিছু, কাঁদতো একটা ঘরের কোণে বসে। আমার ছোট মেয়ে তখন কোলে আর কি 6 মাসের, চাকরিটাও চলে গেল। তখন এক বন্ধু আছে যে আমাদের উকিল বাপ হয়েছিল, ওরও কলকাতায় পড়তো, কবির ভাই, উনি ওনার অফিসে নিল, বললো মৌসুমি একটা কাজ কর, তুই ওখান থেকে তুলে দিবি, আমি এই উত্তরায় ওনার অফিস তো আবদুল্লাপুরে, আমি এখান থেকে ওকে রিসিভ করে নেব। তো ওই সময় ওই বন্ধুটা, আমি রাগারাগি করি ওর সাথে অনেকই, কিন্তু একটা মানে যাকে আপন করা যায় তার উপর রাগাও যায়। তো ওকে তুলে দিতাম, ও ওখান থেকে রিসিভ করে নিয়ে সারাদিন, ও আবার ইংলিশে দক্ষ, তো ও আবার বাংলা পারতো, ইংলিশ পারতো না, করসপন্ডিং করার জন্য বিদেশের সাথে ওকে ব্যবহার করতো, যে ও বাংলায় বলতো, ইংলিশ এটা করে দিত। তো এইভাবে করতে করতে 6,000 টাকা দিত মাস শেষে, কোনো রকম চলতো, খুব কষ্ট হতো। তো এইভাবে আমরা চলছি, কিন্তু ট্রিটমেন্টটা তো চালাতেই হবে আমাকে। ফার্স্ট কোন ডক্টরের কাছে গেলেন? আমি নারায়ণগঞ্জে এক খালু, আমার জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন উনি, রুমি সাহেব, উনি ওর বন্ধুর আব্বা, উনি আমাকে নিজের ধর্ম মেয়ে ডাকছিলেন। তো বললো মৌসুমি, যেহেতু তোমাদের এখন আর্নিং নাই, তো তুমি নারায়ণগঞ্জে নিয়ে আসো, আমি একটা ডাক্তার দেখাই। ওনার ছেলে যখন খুব পাগল হয়ে গেছিল, ওই ডাক্তার ওনার ছেলেকে ডেকে সুস্থ করছিল। তো সেই সময় ওকেও আমি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলাম, খালু খালাম্মাই টাকাটা দিল, আমি দিতাম না। তো পরে ও ট্রিটমেন্ট চললো, কিন্তু ডাক্তার ওকে কোনো রোগ নির্ণয় করতে পারেনি। দেখছে ওর যা জিজ্ঞেস করছে উত্তর দিচ্ছে, ফিটনেসও আছে, পাগলের কোনো বিহেভ তার মধ্যে নেই। একটা পাগল বা একটা সুস্থ মানুষের যে ডিফারেন্সটা, ওর মধ্যে কোনো পাগলের কোনো লক্ষণ নেই। এরপরে ওরা তো বললো না, এটা পাগলের কোনো না। তারপরে আমি গেলাম ডাক্তার দিন মোহাম্মদের কাছে। এরপরে অনেক আনাচে কানাচে অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি দেখিয়েছি, যে যেভাবে বলছে। আমি মেডিকেল বোর্ডও করেছিলাম, মেডিকেল বোর্ড 2-3 মেডিকেল বোর্ডও করেছিলাম বাংলাদেশেই। আচ্ছা, তখন পর্যন্ত আপনার রোগটা ধরা পড়েনি? না, কেউ কোনো রোগ ধরতে পারছে না, আমি একভাবেই কন্টিনিউ লেগে রয়েছি, কিন্তু ও তো কাঁদছে, কোনো রকম করছে না। তারপরে কি হলো, ও অনর্গল কথা বলতো, পেনটা দেখেন এখানে রাখলো, কিছুক্ষণ পরে আমার নাম টুম্পা, তো টুম্পা আমার পেনটা কোথায়, আমি এই যে এরকম ঘরের মধ্যে ননস্টপ। এখন আমার তো সংসার চালাতে হবে, তো আমার বাবা আমাকে অনেক গয়না দিয়েছিল, তো সেই গয়না এক এক করে বেচতে রাখলাম, যেহেতু আমার সংসারটাকে আমাকে বাঁচাতেই হবে।
তো তারপরে আমি এরকম গয়না বেচছি, ওর ট্রিটমেন্ট চলছে, গয়না বেচছি, আমার বাড়ি ভাড়া দিচ্ছি। আমার ছোট মেয়েটা যাত্রাবাড়িতে ওর যত ফ্রেন্ড আছে তারা দুধ কিনে দেওয়া, চাল ডাল কিনে দেওয়া, অনেক হেল্প করছে। বাংলাদেশের মানুষ আমি এই জন্য বন্ধুরা আমি এই কারণে আগ্রে পড়ে আছি, এখনো পর্যন্ত সার্ভাইভ করছি শুধু বন্ধুদের কারণে। আর আমার বন্ধুগুলো হয়তো বা আমি আল্লাহকে বিশ্বাস করেছি, বা আমি হয়তো দেখেছেন আমার গেট আপ দেখলে আমি যে কোনো একটা লাইনেই যেতে চাই, কারণ আমার মেয়ে বড় হচ্ছে। দুই ধর্মে তো আমি থাকতে পারবো না, কেউই থাকতে পারে না। তো যাই হোক, তো তারপরে আমি যাত্রাবাড়িতে বন্ধুরাও অনেক হেল্প করলো। আমি ওকে অনেক ডাক্তার মানে গুলিয়ে খাওয়ালাম। তো মাঝখানে আমার শাশুড়ি আমাকে মেনে নেয়নি সেই সময় পর্যন্ত। তো হঠাৎ করে ওর আব্বা আম্মা এসে ওকে নিয়ে চলে গেল, যে আমি নিয়ে যাই। আমাকে বললো তুমি ঘর ভাড়া জোগাড় করো, আমার ছোট মেয়ে কোলে, তো তুমি জোগাড় করো, আমি ওকে নিয়ে ট্রিটমেন্ট করাই। তো ওরা দেশে চলে গেল। আমার এখানে কিছু বলার নেই, কারণ আমি তো ট্রিটমেন্টের করাচ্ছি, হয়তো ওরা ওনাদের ছেলের ভালো চায় বা স্যাটিসফাই হবে। তখন আমি যাত্রাবাড়ি মামার বাড়ির পাশের বাড়ি থাকি। মামা এমনি যেতাম মামার বাড়িতে প্রতিদিন। আপন মামা, আপন ছোট মামা ওর। আমার এই দেশে তো কেউ নেই, আমি তো অরিজিনালি ওই দেশে। না, আমার এই দেশে থাকলে তো হয়েই যেত। তো তারপরে আমি বসে রই। যে সময়টাতে গেলেন ওনাকে রেখে এখানে, সেই সময়টা আপনার কি অবস্থা, আপনার কি মনে আছে? আমি কিছু বলতে পারবো না, ওর কিছু মনে নেই। তবে হ্যাঁ, আমি একটু বলি, ওকে নিয়ে অনেকবার ভোলানোর চেষ্টা করেছে যে মৌসুমীকে এখন ডাকার দরকার নেই, তুমি অনেকগুলো নাম, মৌসুমী, টুম্পার, মৌসুমী, কিন্তু জেসমিন হচ্ছে কনভার্ট করার পরে এরা নাম দিয়েছে, আমি দিইনি। হ্যাঁ, নেম আসলে কোনো ফ্যাক্ট না, আমি যত জানি কনভার্ট। আমার মেইনলি মৌসুমী, টুম্পা, জেসমিন, এনিওয়ান। জার্নিতে ওর যা যা হয়েছে ওর ম্যাক্সিমামই মনে নেই। পুরো জার্নিটাই আমি একা করছি। আমার ছোট মেয়েটাকে। বয়স কত আপনার তখন? ওই 3-4 মাস 5 মাস। ও মাই গড, ওনাদের বলার জায়গাটা আপনারা হয়তো টাচ করার চেষ্টা করবেন। আমি একটা চাকরিতে জয়েন করছিলাম, সেই সময় শুনলাম আমি প্রেগনেন্ট। তো আমি বাংলা মোটরে ফুজি গ্রুপসে জয়েন করছিলাম। তো লাস্টে চাকরিটা ছাড়তে আমি বাধ্য হলাম। চলতে কিভাবে আপনার ওই সময়টা? ওই যে বললাম, আমার ওর যে বন্ধু ফ্রেন্ড কবির, ও নিয়ে যেত বাসে, ওখান থেকে রিসিভ করতো আবার। আর আমার গয়না, এই গয়নাগুলো একটু একটু করে বিক্রি করছিল। 50-60 ভরির উপর গয়না ছিল। আপনার ফ্যামিলি মনে হয় অনেক বনেদি ফ্যামিলি। হ্যাঁ, আমরা মানে বিশেষ করে আমার বাবা না, আমার নানাদের এটা অনেক, কলকাতায় 10টা ধনী ধরলে নানারে। তো মায়ের প্রচুর গয়না ছিল, সেগুলো আর কি। আমার কয় ভাই বোন আপনারা? আমি একাই। এর মধ্যে 30 ভরির বেশি গহনা ছিনতাইকারীর পেটে গেছে। আচ্ছা, তো বাকি 50 ভরি আপনি বিক্রি করেছেন বসে বসে? বিক্রি করছি, মানে বন্ধক রেখে আর সারাতে পারিনি। তো মানে আমার তখন ওই দিকের কোনো নেই, যেটা সত্যি কথা। এখনো আমার গয়নার প্রতি কোনো মোহ নেই। আমি এটা গহনাগুলো বন্ধক রাখার পিছনে কারণ হলো, আমি আমার ক্যাপাসিটি সম্বন্ধে সবসময় সচেতন। তো আমি জানি আমি কি করতে পারি। আমি যদি সুস্থ হতে পারতাম তাহলে তো ওই গহনাটা ছোটাতে আমার 5 দিন সময় লাগতো না। কারণ আমি সেই সময় যে লেভেলে কাজগুলো করতাম, ওই লেভেলে কাজগুলো বাংলাদেশে আসলে হতো না। কি করতেন আপনি? আপনার হার্ড ডিস্কটা ক্র্যাশ করে ফেলেছে, এটাকে আপনি রিকভার করতে পারছেন না, কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট ডাটা আছে। ডাটা রিকভারির কাজগুলো, মানে ডাটা রিকভারি বলতে এখন যে সফটওয়্যার দিয়ে করে ওটা না, ওই সময়ের আমলের কথা, ওই সময়ের কথাই বলছি। যে সফটওয়্যার দিয়ে ডাটা রিকভারি করে ব্যাপারটা এরকম না। আচ্ছা, সফটওয়্যার তো আপনাকে করে দেয়। আমি করতাম হলো হার্ড ডিস্কটা ভেঙে ফেলে ডিস্কটাকে নিয়ে ডিস্ক থেকে ডাটা রিকভার করতাম। আচ্ছা আচ্ছা, যে কাজগুলো খুব রেয়ার ছিল বাংলাদেশে ওই সময়টাতে। অলমোস্ট ছিল না বললেই চলে। বলছিলাম যে প্রথম দিকে গল্পটা আসলে যার নামে শুরু হচ্ছে, গল্পটা ঘুরে অন্যদিকে যেতে পারে। থিঙ্ক অ্যাবাউট দিস উইম্যান। উনি কনভার্টেড, ইন্ডিয়া থেকে এসছে বাংলাদেশে, 1 বছর 1.5 বছরের সংসার, বাচ্চা একটা 3 মাসের, এবং ওই অবস্থায় ওনার জামাইকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং জামাই কেন যাচ্ছে সেটাও সে জানে না, বিকজ ওনার যে রোগটা হয়েছে ভুলে যাওয়া, সেটা আলটিমেটলি ওনাকে রিকল করাতে পারছে না যে উনি আসলে কোন অবস্থায় আছে। তো আপনি ফ্যামিলিতে ওই সময়টাতে ব্যাক করলেন না কেন? আপনার খুব স্বাভাবিকভাবেই তো এটা চলে আসার কথা। যে আমার ফ্যামিলি থেকে ডেকেছিল যে তুই চলে আয়। তো আসলে কি জানি না হিন্দু ধর্ম বা মুসলিম ধর্মে কোনটাই আছে। আমি খুব ছোট থেকে দেখেছি যে যাকে বিয়ে করছে সংসারটা ওইভাবেই করি, আর দ্বিতীয় কোনো জায়গায় হয়তো গেলে আমাকে বিয়ে দিত বা আমার বাচ্চাটাই হতো। কিন্তু আমি ওইসব কোনোদিন চিন্তা করিনি যে বিয়ে যাকে করেছি সেই সংসারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমি আজীবন করব যতক্ষণ আমি পারি, এবং এটা আমার মায়ের থেকেই শেখা। আমার ফ্যামিলির সবাই ওইভাবেই চলে যে না, স্বামী
যাকে নিয়েছো সেটাই তো তোমার। উনি যদি না ফিরতো, উনি যদি আপনাকে পুরোপুরি ভুলে যেত, এগুলো কখনো চিন্তা করেছেন? এখন ওর ওপরে একটা, সে তো আমার শ্বশুর, আমি যখন বাংলাদেশে এসেছি আমার শ্বশুর এটাও বলছে তোমাকে এনে তো বিক্রিও করে দিতে পারতো, কি হতো না এটা আমি কখনো চিন্তা করিনি। তখন ছোট ছিলাম, 19 বছর 20 বছরে আমি এদেশে এসেছি, তারপরে তো এই যে স্ট্রাগেল করে যাচ্ছি, আজকে আমার 38 বছর বয়স, আমি এখনো স্ট্রাগল করে যাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ডেতে উনি এসেছিলেন গল্প বলার জন্য, কাজল ভাই। তো আমি বললাম আপনি গল্প বলবেন কী করে, আপনার গল্পের যে স্ট্রাকচার তাতে তো আপনাকে সাপোর্ট দেওয়ার মতো একজন লাগবে যে আপনার এই ঘটনাগুলো মনে করতে পারে, তো কাকে আপনি আনবেন? তো উনি আমাকে যেটা বললেন যে কাকে আনতে পারি, আমি বললাম আপনার ওয়াইফকে নিয়ে আসেন। তো ঠিক আছে নিয়ে আসবো। সো আমার দেখেন ওনার ওয়াইফকে আজকে উনি এখানে এনেছে এবং পুরো গল্পটা ঘুরে গিয়েছে অন্য কোথায়। ঠিক আছে, তো তারপরে কি হলো, আপনাকে নিয়ে গেল, এরপরে কি কিছু মনে আছে আপনার ট্রিটমেন্টের জন্য? আপনার মনে নেই, আপনি বলেন। আমার কিছু মনে নেই, কিন্তু আমি যেটা শুনেছি, আমি বলি আসলে আমাকে কে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, কবে নিয়ে গেছে আমি জানি না। আমি ঘুমিয়েই ছিলাম, তারপরে হঠাৎ করে আমার মানে এক লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, মনে হলো যে আমার মুখের মধ্যে কিছু একটা পড়েছে। তো আমি ঘুম থেকে জেগে উঠেই দেখি যে আমি আমার বাড়িতে। তো আমার তো এতটুকু খেয়াল ছিল যে আমি তো বাড়িতে না, আমি তো ঢাকাতেই। তা আমি এখানে কি করে এলাম? তখন আমার কেউ একজন হয়তো বলল যে আমার মা ঢাকা থেকে আমাকে নিয়ে গেছে। তো তারপরে আমি বললাম যে আমার মেয়ে কোথায়, আরফিয়া কোথায়? আরফিয়া, আমার মেয়ের নাম আরফিয়া। আরফিয়া কোথায়? তো বললো ওরা ঢাকাতে। এতটুকু কথা আমার মনে আছে স্পষ্ট, মানে আমি জেগে ওঠার পরে দুটো কথা আমার মনে আছে, এরপরে কথাগুলি আর আমি মনে করতে পারি না। তারপরে তো কবিরাজের কাছে, তারপর ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, ডাক্তারের কাছে যাওয়া হয়েছে। আপনি কি করছিলেন ওই সময়টাতে? না আমি তো ফোন দিচ্ছি ওকে বারবার, তো মামি বলল যে মানে যা হয় তোমাদের বাড়ির লোকেরা কলকাতায় গিয়ে ওরাই তাবিজ টবিজ করে নষ্ট করে দিয়েছে আমাদের বাড়ির ছেলে। তো আমি আর বেশি কিছু বললাম না, কারণ এগুলো তো আসলে আমি বিশ্বাস করি না বা আমি দেখিও নি এগুলো। তো ওকে নাকি ঘুম থেকে ওঠার থেকে ওই টুম্পা কোথায় আর আমার মেয়ে কোথায়, এই দুইটাই বারবারই একই মুখে একটাই কথা, আর কিছু কথা নেই, ওরা কখন আসবে। পরে এক সময় পরের দিন, যেদিন নিয়ে গেছে পরের দিন আমার শাশুড়ি ফোন দিল যে তোমাকে দেখতে চাইছে, তুমি যে কোনো জায়গা থেকে ভাড়া নিয়ে তুমি চলে আসো। আমি আর আমার মেয়ে গেলাম, ছোট বাচ্চাকে নিয়ে গেলাম, গিয়ে দেখছি যে ওকে কবিরাজ দেখানো হচ্ছে, বাটি চালান, যেটা দেখিনি কোনোদিন। তো আসলে না বিশ্বাস করেও কোনো যুক্তি নেই। আমার শাশুড়িকেও আমি একদিন যুক্তিতর্কে রেতে এসেছিলাম যে আমার শাশুড়ি তালিম করে, এবং তো বলছিলাম যে আপনারা যখন তালিম করেন হিন্দুদের কেন ডাকেন না, শুধু মুসলিমদের ডাকেন, অথচ বলেন হিন্দুদের মুসলিম হতে বলেন না, আপনার ব্যাখ্যাটা বলেন, আমিও শুনি। তো এরকম যুক্তিতর্ক অনেক কিছুই করতাম। তো আমার ভিতরেও একটা যুক্তি কাজ করছিল, যে লোকটা আমি দেখলাম অনর্গল ননস্টপ কথা বলছে, যে কথা বলতো না, ওই বাটি চালান বা একটা নতুন হাড়ির মধ্যে কি যেন বলে খাইয়েছিল, ওইটা দিয়ে মানে কীরকম মানে ঝাড়ফুঁক বা যাই হোক সুরা টুরা পরে করার পরে দেখলাম অটোমেটিক শান্ত হয়ে গেল। এবং ওইখানের মসজিদের হুজুর বলল, মা এবার তুমি ঢাকায় নিয়ে গিয়ে যে কোনো ডাক্তার দেখাও, ওর রোগ ধরা পড়বে। তো একটা মনের কোথাও একটা বিশ্বাস, ওই সময় তো এমন একটা অবস্থা যে আমি ওরা আমাকে থাকতে বলেছিল, যে এখন অনেক আপনার প্রশ্ন হতে পারে যে তুমি ওখানে থাকতেন, তা আমি কেন থাকলাম না। এক তো আমার শাশুড়ি প্রচুর পর্দাশীল, মুখ ঢাকে, হাতে মোজা, পায়ে মোজা, কোনো টিভির চ্যানেল নেই, কোনো টিভি নেই, কোনো গান বাজনা নেই, আধুনিকতা, এরা ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না, এটাই আমি জানতাম। তো ওই পরিবেশে আমার মানিয়ে নেওয়াটা খুব কষ্ট ছিল, এবং রাতারাতি সূরা ফাতিহা মুখস্থ করে নামাজ পড়া, এটাও আমার জন্য খুব টাফ ছিল। কারণ আমি ওই সময় মানে মুসলিমদের নাম একটা উচ্চারণ করতে গেলে আমার খুব কষ্ট হতো, এই দেশের ভাষাটাও আমার কাছে মানে সাধারণ কঠিন, মানে নর্মাল ভাষা, বাংলার ভাষা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে না, বাংলার কাছে কঠিন। এদেশের বাংলা কথা বলছে কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ ওই তাওয়া দাও, বেলুন দাও, এখন যেরকম নোয়াখালী নও বুঝি আমি, এত বছরে সবই বুঝে গেছি, কিন্তু ওই সময়টা আমার খুব টাফ ছিল। আর একটা হচ্ছে কি, যেই শুনতো যে হিন্দু থেকে মুসলিম কনভার্ট, সবাই জ্ঞান দিতে আসতো, অনেক পুণ্যের কাজ করছো, অনেক তোমার পুরো পরিবার বেহেশতে চলে যাবে, এই এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। তো এইগুলো আমার কাছে এক এক সময় মানে খুব কষ্ট লাগতো, যতটা স্ট্রাগল লাগতো তার থেকে বেশি কষ্ট লাগতো। আমার ফিলটা বোঝার চেষ্টা করে না, করে না, এবং রাতারাতি নামাজ পড়ে একদম কালেমা পড়ে টরে আমি তো উচ্চারণই করতে পারছি না, কি করবো। একটা জিনিস আছে কি আমাদের মধ্যে, এই জিনিসটা আছে, ইনক্লুডিং মি,
আমি, আমরা সবাই আছি, আমরা একটা জিনিস কোনো সময় ভুল প্র্যাকটিস করি। সেটা হচ্ছে যে আমরা যে নিজেরা যেটা প্র্যাকটিস না করি, অন্যের মধ্যে সেটা দেখতে অনেক বেশি জ্ঞান দিতে প্র্যাকটিস করি। এই কালচারটা আমাদের মধ্যে আছে। হ্যাঁ, এটা আছে। এটা দেখবেন যে আপনি ফেসবুকে কোনো একটা ঘটনা ঘটেছে, সেখানে একটা মেয়ে ঠিকমতো পর্দা করছে কিনা সেটা নিয়ে সে প্রচুর জ্ঞান দিয়ে যাচ্ছে, এবং দেখবেন যে সে নিজে অবশ্যই জিনিসটা প্র্যাকটিস করছে না। এভাবে আসলে বলাটাও ঠিক হচ্ছে না, হয়তো আমার এই কথাটা নিয়ে অনেকে মন খারাপ করবেন। মানে আমরা যতটা বেশি সোশ্যাল মিডিয়াতে ধার্মিক হই, সেটা তো আমাদের ব্যক্তিগত জীবনে ওই প্র্যাকটিসটা থাকে না। এটা যার উপর দিয়ে ঘটে শুধু সেই আসলে অনুভব করে, অনুভব করতে এছাড়া পারে। কেউ করতে পারবে না। তবে এটা উচিত যে আমরা যদি ধর্ম মানি, আমাদের চেষ্টা করা উচিত মানে সব কিছুই প্রপারলি মেনটেন করা। পুরো হোল লাইফটা না আসলে ভালো হবার চেষ্টা করার জায়গাটা, পুরো হোল লাইফটা। মানে কেউ বলতে পারবে না যে আমি একেবারে ধোয়া তুলসীর পাতা এবং আমি একদম পারফেক্ট একজন মানুষ। নোবডি কান্ট। কোনো মানুষ আসলে এটা বলতে পারবে না যে আমি একদম পারফেক্ট একজন মানুষ, বরং পারফেক্ট হওয়ার চেষ্টাটাই হচ্ছে পুরো জীবনটা। হ্যাঁ, যাই হোক, আপনি যেটা বলছিলেন এটা ঠিক। মানে একদমই ওই মানে কনভার্টেড হয়েছে মানে হচ্ছে তার উপর সমস্ত কিছু চাপিয়ে দেওয়া, হ্যাঁ এটা করো ওটা করে, ঠিক হচ্ছে না, রাতারাতি করে ফেলতে হবে। রাতারাতি করার জন্য একটা আর্টস তৈরি করা, এটা করা উচিত না। একজন পর্দা করছেন অথচ তার বাড়ির মেয়ে পর্দা করছে না, আমাকে পর্দা করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো দেখলাম যে ঝগড়াঝাটি অশান্তি করে না, মানিয়ে নিয়ে আমার শাশুড়ি তখন আমার দিকে তাকাতেও না, মানে ইভেন আমার সাথে কথাও বলতো না। যাই হোক, আমি অনেক তারপরেও কিছু মনে করিনি, কারণ এটাই স্বাভাবিক। তার ছেলে অনেক ব্রিলিয়ান্ট ছিল, হয়তো অনেক বড় কল্পনা ছিল, বা আমার জন্য হয়তো বা আমি এটা নিজে এটা হতেই পারে, আমি নিজেকে ওনার জায়গায় রেখে করলাম যে না, হতে পারে এটা তার হয়তো ঠিক আছে, বা আমার বাবা মা হলেও এর উপর রাগ করাটা এটাই স্বাভাবিক, এটা কিছু না। কিন্তু আমি মানিয়ে নিতে পারছিলাম না। পরে আমি চলে এলাম ওকে নিয়ে। তারপরে এই শুরু হলো আমার স্ট্রাগেল। আমি কলকাতায় গেলাম, বাবার থেকে টাকা নিলাম, যে যেখানে বলছে। কিন্তু ভুল করেছে কি, কলকাতায় গেছি ঠিকই, কিন্তু কলকাতার ডাক্তার দেখাইনি কোনোদিনই। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যদি সেই সময় দেখাতাম তাহলে হয়তো এতটা ডিপলি যেত না। তো আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনি ওইরকম একটা ঘটনার পরে বললো যে ডাক্তার দেখাতে ঢাকায় গিয়ে ভদ্রলোক, তারপর আপনারা কি করলেন? তারপরেই ওই আমরা দিন মোহাম্মদ ডাক্তার ওনাকে দেখালাম, উনি বললেন যে এটা আমার না, উনি প্রেসক্রাইব করলেন। না দিন মোহাম্মদ না, তাহলে ঢাকাতে ফিরে আসার পরে গেলাম হলো নারায়ণগঞ্জে। না, ওটা তো আগে গিয়েছিলাম না, তারপরেও আচ্ছা ওই ঘটনা ওটা উঠে যাওয়ার পরে মানে খুব একটা ইম্পর্টেন্ট না হলে দিকে না যেন না। কারণটা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি যে ডায়াগনোসের ব্যাপারটা চলে আসেন একবারে, যে ডায়াগনোস করেছে সে জায়গায় চলে আসেন। আচ্ছা, ডায়াগনোস করেছে বাংলাদেশে প্রথম। এর আগেও আমি 7-8 জন ডাক্তার, ভালো সবাই নামধারী ডাক্তার, মানে তাদের সুনাম আছে, এরকম 7-8 জন ডাক্তার দেখিয়েছি, কোনো ডেভেলপমেন্ট নেই। সবাই আমাকে দেয় ঘুমের ওষুধ। এটা আমাদের সাইকোলজিক্যাল মানে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের একটা বড় কমপ্লেইন। আমি নিজে কখনো এটা জানি না এক্সপিরিয়েন্সটা কি, যতগুলো মানুষ আমি এখানে পেয়েছি মানসিক রোগের, সবাই বলে শুধু ঘুমের ওষুধ দেয়। আপনি একটা সাইকিয়াট্রিক পেশেন্টকে ঘুমিয়ে রাখলে আপনি রোগ ধরতে পারবেন না, কখনোই না, 30 বছরেও পারবেন না। আচ্ছা, তো তারপরে ডাক্তার দিন মোহাম্মদ উনি খুব বেশি কিছু করলেন না, উনি বেশি কিছু না করেও একটা ইইজি করালেন, ইলেকট্রিক্যাল এনসেফালোগ্রাম। ওটা থেকেই দেখেই বললেন, উনি খুব বেশি সময় নেননি, আমাকে সম্ভবত 30 সেকেন্ড দেখেছে। আমি বললো তোমার কি সমস্যা, এটা বললাম, বলার পরে বলে একটা ইজি করে নিয়ে আসো এক্ষুনি, বলে এক্ষুনি। তো আমি তো ইজি করতে গিয়েও কোন দিকে করব কি করব এটা তো কিছুই না, আমি তারপরও করলাম, করে নিয়ে উনি তখন দেখে বলল, উনি কিছুই না, ওনার কাগজের উপরে শুধু একটা কথা লিখে দিল, সিউডোডিমেনশিয়া। ওকে। সিউডো শব্দের অর্থ হলো ফলস, ডিমেনশিয়া যেটা মস্তিষ্কের একটা জটিল রোগ, অ্যালজাইমার, পার্কিনসন, ডিমেনশিয়া, এটা হলো একেবারে সমগোত্রীয় জিনিস। অ্যালজাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন এটা হলো মামাতো খালাতো ফুফাতো ভাই। কেন বলছি যাদের এই রোগগুলো সম্পর্কে ধারণা নাই, এই সম্ভবত পার্কিনসনের উপরে অথবা অ্যালজাইমারের উপরে আমি একটা খুব বিখ্যাত মুভি দেখেছিলাম অনেক আগে, আমি মুভিটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। ব্যাপারটা হলো এরকম যে দুজন খুব কাছাকাছি থাকে এবং ওই মেমোরি বলতে কিছুই থাকে না একটু পরপর। তো সম্ভবত হাজব্যান্ড কিংবা ওয়াইফ ট্রাই করে, কোনো একজনের এই রোগটা হয়, মনে পড়ছে, সেটা হচ্ছে হাজব্যান্ড ট্রাই করে ওয়াইফের ক্ষেত্রে, ওয়াইফকে সে ভালোবেসে বিয়ে করে একদম বৃদ্ধ বয়সে গিয়ে, যখন সে কিছুই মনে করতে পারে না তখন সে একদম পুরো লাইফের স্টোরিটা তাকে বলতে থাকে, বলতে তখন হঠাৎ করে সে তার হাজব্যান্ডকে চিনতে পারে, ইউ আর দ্যাট। তখন কিছুক্ষণের জন্য যে মেমোরিটা থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা তাকে ধরে কান্নাকাটি করে, আবার ঘুমিয়ে যায় একসাথে। এর পরের দিন সকালবেলা উঠে আর কিচ্ছু মনে হয়, হাজব্যান্ডকে চিনতে পারে না। হাজব্যান্ড আবার সেই স্টোরিগুলো বলা শুরু করে। আমি রাইট নাও মুভিটার নাম মনে করতে পারছি না,
কোনো কিছু নাম মনে রাখা না, এটা কি কোনো রোগের পর্যায়ে পড়ে? না না না, বাই দ্য ওয়ে আমি কারো নাম মনে রাখতে পারি না। সো আপনারা এই মুভিটা দেখেছেন, এটা সম্ভবত পার্কিনসন অথবা অ্যালজাইমার রোগের উপর এই মুভিটা করা। আমি কোটানকোট বলছি, এটা ভুলও হতে পারে। সো আমার কিছুটা আইডিয়া আছে যেটা আপনি বলছিলেন, বলুন তারপর। অ্যালজাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন এটা হলো সমগোত্রীয়। অ্যালজাইমার ডিমেনশিয়া এটা কমপ্লিটলি ব্রেনের সমস্যা, অ্যালজাইমার অ্যান্ড ডিমেনশিয়া। পার্কিনসনের সাথে বডির আদার পার্টের ইনভলভমেন্ট আছে। তো এটা ডিমেনশিয়া, কিন্তু এটা ফলস ডিমেনশিয়া। ফলস অর্থ এটাই যে আমার ব্রেনের স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয়নি। ওকে, আমি এখন পর্যন্ত আমার ব্রেনের মধ্যে দিয়ে 3000-এর বেশি এক্সরে শট গেছে। এটাও একটা রেয়ার কেস বলতে পারেন। এই ডায়াগনোজ করতে গিয়ে আমার ব্রেনের মধ্যে দিয়ে 3000-এরও বেশি শটটা যেটা নেওয়া হয়েছে, ফিল্ম আকারে নেওয়া হয়েছে। মানে আপনি বলছেন 3000 বার আপনার ডায়াগনোজ করতে হয়েছে? 3000 টাইমস, মানে 3000 অ্যাটলিস্ট 9000 টাইমস আমার মাথার মধ্যে দিয়ে এক্সরেটা গেছে। ও মাই গড, এটা তো এক ধরনের সমস্যা না এতবার গেলে? ডেফিনেটলি সমস্যা। কারণ একটা এমআরআই রিপোর্ট করতে গেলে আপনাকে কমপক্ষে 50টা স্ন্যাপশট নিতে হয়। একটা এমআরআই করতে গেলে 50টা স্ন্যাপশট তারা ফাইনালি নেয়, কিন্তু কমপক্ষে 1,500 থেকে বাছাই করে তারা 50টা রাখে। 50টা না, 500টা রাখে, 500টা রাখে। তো এভাবে গেছে। তো এটা ক্ষতি হলেও আসলে কিছু করার নেই, ওটা মেনে নিতে হয়। তো এরপরে এমআরআই করলাম। এমআরআই করার পরে এমআরআইতে আসলে আমার ব্রেনের স্ট্রাকচারাল কোনো চেঞ্জেস নেই, কিন্তু যেটা ইইজি, ইলেকট্রিক্যাল এনসেফালোগ্রাম, এটা ব্রেনের মাথার মধ্যে অনেকগুলো জায়গাতে তার দিয়ে দিতে হয়, অসংখ্য তার দিয়ে দিতে হয়। দিয়ে ওখানে আপনার ব্রেনের যে ফ্রিকোয়েন্সিটা, আমাদের ব্রেনের 5 ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, থেটা, আলফা, বেটা, গামা, ডেল্টা। এই 5 ধরনের ফ্রিকোয়েন্সি ওখানে মেজার করা হয়। সেটা দেখে বোঝা যায় যে আমার থট লেভেলটা কীরকম আছে, আমার ব্রেনের ইন্টারনাল যে নার্ভ পালসগুলো কীরকম আছে। যেহেতু এমআরআই রিপোর্টে আমার বেশি কিছু আসেনি, তাহলে আমার নার্ভের পালস এবং আমার থট লেভেলটা দিয়ে তখন তারা বলছে যে এটা সিউডো ডিমেনশিয়া। ইট ইজ ওয়ান অফ ভেরি রেয়ার ডিজিজ। তো এটা ওষুধ খেয়ে যেতে হবে বডি কনস্ট্রাকশনটা ধরে রাখতে, ফিজিক্যাল স্ট্রাকচারটা ধরে রাখতে আমাকে ওষুধ খেয়ে যেতে হবে। ওকে। এবং আমার যেটা করতে হবে, নিউরো ট্রান্সমিটার, যেটা ব্রেনের মধ্যে একটা সেল আর একটা সেলের সাথে যে যোগাযোগ রক্ষা করে, এটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। কয়েক ধরনের নিউরো ট্রান্সমিটার আছে, সেরোটিন, ডোপামিন, এন্ডরফিন, নরএপিনেফ্রিন। এগুলো পরস্পরের সাথে যোগাযোগ রাখে, তাহলেই আমরা মেমোরি রিকল করতে পারি, আমরা মেমোরি স্টোর করতে পারি। আমার ওই যেটা সেরোটোনিন যে হরমোনটা, পার্টিকুলার হরমোনটা, এটা আমার প্রোডাকশন হয় না। তাহলে কম হয়, প্রয়োজনের তুলনায় অনেক কম হয়, যার জন্য আমার ইনস্ট্যান্ট কারেন্ট যে মেমোরিটা, এখনকার যে মেমোরির অনেকগুলো পার্ট থাকে, প্রাইমারি মেমোরি। তো ওইখানে যে মেমোরি যে ট্রান্সফার হয়ে আমার ডিপ মেমোরিতে যাবে, সেই ট্রান্সফারের জন্য যে সংযোগগুলো হওয়ার কথা, এই সংযোগটা হচ্ছে না, জি খুব কম হচ্ছে। জি, এই ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার যে সংযোগটা তৈরি করে দিবে, মানে আমাকে তো ঘরে ঢোকার পরে আলমারি তো আর আমি ঘরের বাইরে পাচ্ছি না, আমাকে ঘরে ঢুকতে হবে, আলমারির কাছে যেতে হবে। তাহলে এখানে অনেকগুলো স্টেজ আছে। তো ওই স্টেজগুলো পার করে যেটা দেয় যে নিউরো ট্রান্সমিটার, এটা আমার কাজ করে না, প্রোডাকশন হয় না। আপনি যে কথাগুলো এখানে বলছেন সেটা খুব ভালো করে আমরা বুঝতে পারছি যে এটা আপনার সারা জীবনের স্টাডি করা এবং অভিজ্ঞতা থেকে বলছেন। যখন আপনাকে দিন মোহাম্মদ স্যার এটা বললেন যে আপনার এই ফলস ডিমেনশিয়া, তখন তো আপনি এগুলো জানতেন না? না, তখনও জানতাম। তখন আপনি জানতেন না? তখন আপনি স্টাডি করা শুরু করে দিয়েছেন? আমি তো প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছি। আপনি নিজে থেকে চেষ্টা করছেন? আই ওয়াজ ট্রাইং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। আমি প্রথম দিন থেকে চেষ্টা করে যাচ্ছি যে নোবডি উইল হেল্প মি। না, কিন্তু চেষ্টাটা কি, মানে নিজেকে জানার যে এটার প্রবলেমটা আসলে কি? হ্যাঁ, মানে এটা তখন তো ইউটিউব ছিল না, তখন তো গুগল ছিল না, মানে আপনি বই ছিল, ওই বই আপনি খুঁজে বের করার চেষ্টা করছেন? না, আমি বলি, ডাক্তার যখন ওষুধ দিত, যে কোনো ডাক্তার, ওই
কেন এই ওষুধটা দিলে, ওষুধের কেস হিস্ট্রিটা সে জানার জন্য সবসময় চেষ্টা করতো। আচ্ছা, ও ডাক্তার যখন ওষুধটা লিখতো বলছে এটা কি, বলছে তুমি এই এত কিছু জানতে চেও না, আমার ইমপ্রুভমেন্টটা খুব দ্রুত প্রয়োজন ছিল। এই কারণে সে যে কোনো যদি একটা না পাও দিত, কেন দিত, এই রোগের কি জন্য এটা দিচ্ছে, ওটাও সে হিস্ট্রি করতো। কথাটা আমার ইমপ্রুভমেন্টটা খুব বেশি প্রয়োজন ছিল। মানে আপনি হাংরি ছিলেন যে আমাকে রিকভার করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই জন্যে যে আমি যে পরিমাণ কাজ করতাম আমার অফিসে, হয়তো আমার কলিগরাও কোনো না কোনো সময় এটা শুনতে পাবে, আমি অফিসে যে পরিমাণ কাজ করতাম মোর দ্যান 10%। ওই জন্য 4 বার একই অফিসে গেছি। জি, আমার 2 হাতে 2টো কম্পিউটার, আমি এটা কাজ করছি, আমি এটা দেখিও না যে এটা আসলে আমার ফিঙ্গারটা কোথায় গিয়ে পড়ছে, বাট আমার ফিঙ্গারটা জায়গা মতোই গিয়ে পড়তো। আমার এই হাতে একটা কম্পিউটার, মানে আমার টেবিলে 2টো কম্পিউটার, আমি 2 হাত দিয়ে 2টো কাজ করছি সমানভাবে। একটা দিয়ে আমি ইমেল করছি, করসপন্ডিং করছি লোকাল এবং ওভারসিজ কোম্পানির সাথে, আর একটা দিয়ে আমি আমার লোকাল ডকুমেন্টগুলো তৈরি করছি। এটা কি সম্ভব না? এর মধ্যে কেউ কথা বলছে, সেটা শুনছি, সেটাও রাখছি, সেটাও কাজ করে যাচ্ছি। হ্যাঁ, এই জন্যই তো কোম্পানি আমাকে মূল্যায়ন করে। এক কোম্পানি আমাকে মানে চোখের সামনে যা দেখছে সেটা সে করতে পারছে। তখন আমি ভালো ছিলাম, সেই কথাটা বলছি। ভালো ছিলাম, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি লেভেলের ভালো। তখন আমি এইভাবে করতাম। ভালো কিরকম আমি বলি, যে ডাক্তার দেখাচ্ছি, যেমন ওই দিন মোহাম্মদ রেফারেন্স করলো, উনি অনেক বছর ট্রিটমেন্ট করছেন, তো উনি আবার কিছু যেটা যে কথা বলা যে ট্রিটমেন্ট, সাইকোথেরাপিস্ট, হ্যাঁ, ওখানে আমাকে পাঠালো, বললো আপনি ওখানে নিয়ে যান আর আমি ওষুধ লিখে দেবো, যেটা ইন্ডিয়াতে চলে। আমি একটু বলি ছোট করে, যখন ওর সাথে আমার মানে প্রেম হলো, তো আমার বাড়ির লোকেরা ভাবলো এ কোনো সাইকিয়াট্রিস্ট পেশেন্ট, মানে আমাকে, তো ওকে কিভাবে এর থেকে ভোলানো যায়, সাইকোথেরাপি দিয়ে আসি। এবার আমার মনে আছে এখনো, সেই শ্যামবাজার না শোভাবাজারে কোন ডাক্তার কথা বলতো আর এবং ওর ওপরে কথাটা বলতো, আমার মনে আছে ওনাদের কথাগুলো একটা কারেন্টের মতন, মনে হতো দিন দুনিয়ার সব ভুল, উনি একমাত্র ঠিক। তো বাইরে যেই বেরাতাম ভুলে যেতাম, আবার ওকে মনে পড়তো। তো তখন উনি কি করলেন, প্রতিদিন ডোজটা আমাকে বাড়িয়ে দিলে, প্রতিদিন থেরাপি করতে হবে। তো আমার ছোট কাকা প্রতিদিন নিয়ে আসতো ওই সাইকিয়াট্রিস্ট, যাতে আমি ওকে ভুলে যাই। তো লাস্টে একদিন আমি মানে পাগলের মতনই হয়ে গেলাম, অন্ধকার ঘরে বসে থাকতাম। মানে কতটা ক্ষমতা থাকে এটা আমি তুলে ধরছি, যে ওদের, আমি নিজে যেহেতু সাইকোথেরাপির ক্ষমতাটা, আমি নিজে যেহেতু ভুক্তভোগী, আমি পুরো অন্ধকার ঘরে মুসলিমদের দেখলে ভয় পেতাম, কোনো বোরখা পরা মানুষের নাম শুনলে কেমন যেন করতো, ঘুমের ওষুধ খেলে ঘুমাতাম, না হলে ঘুমাতাম না। মানে এখানকার ডাক্তারগুলোর আমি সেই গুণ, আমি সবার কথা বলবো না, জাস্ট যাদের কাছে আমি গেছি তাদের কথাই আমি বলছি, আমার তো আর পুরো জায়গায় যাওয়ার ক্ষমতাও নেই। তো ওনারাও থেরাপি দিল, আমার টাকাটা ডেলি 1000-2000 টাকা করে আমার ডেলি লাগতো, ডেলি। তার মানে 30টা দিন 30,000 টাকা আমার চলে যেত শুধু ওর কথা বলা। এছাড়া তো ওই ডাক্তার উনি লিখতো, তো উনি বলেছিলেন 3 মাস পরে একটা চার্ট বানিয়ে একটা রেজাল্ট শিট ওনার কাছে জমা দেবে। তো ভাগ্যবশত ওনারা বাটপার পড়ে গিয়েছিল, আমার ডেলি 1000 টাকা ওনার সাথে আমি নিয়ে গেছিলাম, ডেলি কথা বলতো, ডেলি 1000 টাকা আমার চলে যেত মগবাজার না কোথায় যেন ছিল। পরে আমি যখন ওনাদের চার্টটা আমি ওনার কাছে ডাক্তারের কাছে শো করলাম, তা বলছে এরা তো ভুয়া, এরা আমাদের কোনো একটা ডিপার্টমেন্ট থেকে ওনারা শিখে ওরা বাইরে গিয়ে ট্রেনিংটা করছে। মানে সাইকোথেরাপিস্ট হিসাবে আমি যাদেরকে পেয়েছিলাম ওই গ্রুপটা ছিল একটা ফলস গ্রুপ, বাটপার গ্রুপ। তো ওই গ্রুপটা ছিল হলো একটা ফলস গ্রুপ, মানে এরা হলো মানুষকে ভোগাবে, আপনার প্রবলেমটা সলভ করবে না, কিন্তু দিনে দিনে আপনার কাছ থেকে এই যে পয়সাগুলি কম বেশি করে নিয়ে নেবে। এরপরে ঢাকা ভার্সিটির ওই যে তারপরে চেঞ্জ করে দিলেন আমাকে, চেঞ্জ করে দিয়ে বললেন যে ডাক্তার উনি চেষ্টা করলেন, উনি অনেক চেষ্টা করেছে, কিছু কাজ হয়নি। এরপরে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সাইকোলজি বিভাগের একজন অধ্যাপক ডাক্তার, ওনার বাড়িতে গিয়ে ভদ্র মহিলার কাছে গেলাম। উনিও যেগুলো অ্যাকচুয়ালি ওনারা যেগুলো বলে আই নো মোর দ্যান দেম। আমি অ্যাকচুয়ালি এটাই বলতে যাচ্ছিলাম যে আপনি তো জানেন অনেক কিভাবে আপনার কাজ করবে, এবং আমি সেটা প্র্যাকটিস করি, মানে আমি জানি, এবং আমি তারা আমাকে যতটুকু দেখাচ্ছে তার থেকে অনেক বেশি আমি প্র্যাকটিস করছি। ওকে, তারপর কাজ হচ্ছে না, তারপরও কাজ হচ্ছে একটা না 6 বছর 6-7 বছর, ইভেন এখনো ওই যে কানে হেডফোন লাগিয়ে একটা যে সাউন্ড,
কি জানো ওটা? এটাকে বলে বাইনারুয়াল বিট, আইসোক্রনিক বিট। মানে সারাক্ষণ ওই কানে নিয়ে বসে রয়েছে। আমি বলছি তুমি বাঁচো কিভাবে? এটা তো কোনো বাঁচার জীবন কেন না। এটাতে কি হয়? আপনি পরে সার্চ করে দেখবেন বাইনারুয়াল বিট, আইসোক্রনিক বিট। এই বিটটা হলো যে আমার কানে দু ধরনের ভাইব্রেশন আসবে, একটা 10.5, একটা হলো 10.2। ডিফারেন্সটা হলো 0.3। এই 0.3 হার্টস আপনি অ্যাকচুয়াল অনুভব করবেন। এটাতে হয় কি, এই দু ধরনের শব্দ দুই কানের মধ্যে গেলে আমরা যে ব্রেনের যে 5টা ফ্রিকোয়েন্সি লেভেল বলি, থিটা, আলফা, গামা, ডেল্টা, বেটা, এটার একটা লেভেল মেনটেন করা যায়। যারা সুস্থ মানুষ এটা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ওকে, এবং সো এটা আপনি একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথড। সো আপনি এটা নিয়েছেন যাতে করে আপনার জন্য উপকার হয়। চেষ্টা করেছিলাম। এই বিভিন্ন ইউটিউব বা এ থেকে চ্যানেল থেকে না, এটা হাজার হাজার গবেষণাপত্র ঠিক আছে, আছে। সমস্যা নেই, বাট আমার যে সবকিছু জানা থাকে বিষয়টা এরকম না, আমি জানি না। সো ইট ডাজন্ট ওয়ার্ক, অ্যাকচুয়ালি কাজ করেনি। নেগেটিভ গুলো কাজ করে না। আমার মনে হয় কি, একটা সুস্থ মানুষ হোক আর অসুস্থ, সারাদিন কানে হেডফোন লাগিয়ে যদি টিউনটা শোনে, কেমনে সে সুস্থ বিকজ থাকে? এক্স্যাক্ট ওনার হাংগ্রিনেসটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, ওইটা। হি অ্যাকচুয়ালি ওয়ান্ট টু বি কিওরড, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, ওটা চেষ্টা সারাক্ষণ, এই জন্য এত দূর অবধি এখনো সুস্থ আছে। তো আপনি ওনাদের কাছে গেলেন, যাদের কথা আপনি এখানে বললেন, আমি তাদের নামটা এভাবে প্রচারও করতে পারবো না, ইনফ্যাক্ট আমি মিউটও করে দিয়েছি। তারা বাংলাদেশের রিনাউন্ড সাইকোথেরাপিস্ট। জি। তো তাদের কাছে যেও আপনার জিনিসটা কাজটা হয় নাই? না, হয়নি। মানে ওনারা আসলে যে কথাগুলি বলেন সে কথাগুলি কিন্তু অলরেডি আমার জানা, ওনার কথাগুলি অলরেডি আমার জানা, এবং আমি সেগুলো আমার দৈনন্দিন জীবনে আমি প্র্যাকটিস করে যাচ্ছি, আজকে অবধিও প্র্যাকটিস করে যাচ্ছি। আসলে কেন প্রবলেমটা আজকে 17-18 বছর যাবৎ সমাধান হচ্ছে না, এর পেছনে আরও কি আছে সেটা আমি জানি না। আপনার এখানে আসার পেছনে আমার আরেকটা উদ্দেশ্য হলো যে বাংলাদেশে এরকম হতে পারে আমার মতো আরেকজন, তার জীবনে এরকম ঘটনা ঘটেছিল, হয়তো সে কোনো না কোনোভাবে রিকভার হয়েছে, কিওর হয়েছে। সে যাতে অনুষ্ঠানটা যদি সে কখনো জিনিসটা শুনে আর সে যাতে আমার কাছে আমাকে একটু সহযোগিতার জন্য এগিয়ে আসে, এটা আমার মূল উদ্দেশ্য আপনার এখানে আসা। কিন্তু আমি ওয়াইফ হিসেবে এমন হতে পারে যে আমার রোগটার নাম সিরোডিমেনশিয়া। এটা সাধারণত, এটা আপনি কনফার্ম? এটা ডাক্তারদের ডায়াগনোসিস। বাট সারা ওয়ার্ল্ডের কেস কি বলে? কলকাতাতেও দেখাচ্ছে বর্তমানে। না, কিন্তু ওয়ার্ল্ডের কেস বলে কি বলে, মানে এই ধরনের রোগীরা কি কিওর হয়? এই ধরনের রোগীরা কিওর হয় অবশ্যই। এর পিছনে অনেকগুলো মেকানিজম একসাথে কাজ করতে এবং হয়। ওর কিওর না হওয়ার পিছনেও কারণ আছে। ও কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ একটা মানুষ আপাতত দৃষ্টিতে, এবং ফিজিক্যালি আই এম টোটালি ফিট। না, আমি বলি যেটাও এখন যে আপনার অফিস অবধি আসতে সে ভুলে যাচ্ছে, সেটার পিছনে আমার অনেক ব্যাখ্যা আছে, এবং এটার কারণও এখানে ওর কথা হলো যে ও মনে করছে যে আমি ডে বাই ডে ইমপ্রুভ করছি। দেখেন, এটা ওর মুখের কথা না, ডে বাই ডে ইমপ্রুভ করছি হলো সাইকোলজিতে একটা বিষয় হলো যে আমি যেটা অনবরত ভাবতে থাকি আমি তাই একটা পর্যায়ে আমার এনভায়রনমেন্ট আমাকে সেটা তৈরি করে দিবে। দ্যাটস ডেফিনেটলি ট্রু। এটা তো আমাদের, মানে এটা কিন্তু নরমাল লাইফই ট্রু। জি হ্যাঁ, এটা নরমাল লাইফই ট্রু। আমাদের ধর্মীয়ভাবেও যদি আপনি যান তাহলে প্রথম করা হচ্ছে ঈমান, তুমি বিশ্বাস করো। ইফ ইউ ডু বিলিভ দেন এটা আসবে। তো এখন আমি তোকে বলতে পারবো না যে আমি খারাপের দিকে যাচ্ছি। না, আমি বলি যে প্রমাণ রোজগার জীবনের, আমি ওয়াইফ হিসেবে যে একটা কিছু আনতে দিলাম, লিস্ট করে দিতাম আগে, যে ভুলে দিত 2টা জিনিস হলেও লবণ আলু নিয়ে আসবা, একটা লিস্ট, ভুলে যেত। এখন তাকে যদি 10টা জিনিসও আনতে বলি ও ভুলে যায় না। ইন্ডিয়ান ট্রিটমেন্টের পর থেকে আমি দেখছি ও ভুলে যায় না, ওগুলো আনে। হাজার সিগারেট খাক, এগোর সিগারেটের নেশাটা অনেক বেশি, যার জন্য প্রত্যেকটা ডাক্তারই আমাকে বলেছিল এইটা ওকে একদিনে ছাড়ালে ক্ষতি হবে, অল্প অল্প করে নিজের এতেই করতে হবে। বর্তমান সিচুয়েশন, ও ব্যবসা করতো এবং ব্যবসায়ও লাভ লস থাকেই। এখানে তো আমার একটু কথা বলার আছে, লাইফটা আমার ফেস করি আমি, মোকাবেলা করি আমি। ও আমাকে যেটা বললো যে এখন আমি কিছু মনে রাখতে পারি, হ্যাঁ মনে রাখতে পারি, কিন্তু কিভাবে পারি জানেন? মন্ত্র জপ করতে হয়। কিরকম? ও আমাকে দোকান থেকে 5টা জিনিস আনতে বললো না, এই 5টা জিনিস আমি যে মন্ত্রের মতো পড়তে পড়তে দোকানে যাই, আবার দোকান থেকে কিনে তারপরে দোকান থেকে না নেওয়া পর্যন্ত আমি এই মন্ত্র জপটা বন্ধ করি না, আমি করতে পারি না। সো আপনি ফাইনালি আপনি নিজের একটা অল্টারনেটিভ ওয়ে ডেভেলপ করতেছেন। জি, অনেক দিন ধরে আমি এটা করে নিয়েছি যে আমাকে আপনি যদি বলেন যে এই 3টা কাজ করতে হবে, আমাকে এই 3টা কাজের কথা অনবরত স্মরণে রাখতে হবে, তাহলেই মাত্র সম্ভব। এবং 5টা জিনিস দোকান থেকে 5টা জিনিস নিয়ে আসবো,
এটা তো আমার জীবন না, আমাকে কর্ম সামলাতে হবে, অফিস সামলাতে হবে, শত শত ফাইল থাকবে, হাজার হাজার ফাইল থাকবে, অনেক ক্লায়েন্ট থাকবে। অফিসের ওয়ার্ক কি হয়? অফিস তো আপনি এখনো করছেন, আপনার মতো করে বিজনেস করছেন। না না, আমি এখন যে ব্যবসাটা করছি এটা আমার 3 মাসে একবার কাজ, মানে কোনো মেশিন নষ্ট না হয়ে গেলে। সেই অর্থে বলা যায় যে আপনার ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, এনি জব। আমার কোনো কাজ নেই, আমার এখন কোনো কাজ নেই। অফিসে ফাইলটা কোথায় রাখলাম, ফাইলের কন্টেন্টটা কি ছিল, কম্পিউটারের ফাইলটা আমার কোন ফোল্ডারের মধ্যে আছে, বা এই ফাইলটা কার জন্য তৈরি করেছিলাম, এগুলো মনে রাখা আমার জন্য একটা অসম্ভব ব্যাপার। তাহলে আপনি মনে রাখেন কিভাবে? কোনো নির্দিষ্ট চিহ্ন কি ব্যবহার করেন বা কোনো কিছু ব্যবহার করেন এটা দেখলে? না, ওরকম কাজ তো এখন আমার নেই, আমি এখন শুধু মেশিনের পিছনে মেশিনের কাজটাই করি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি প্রথমে মুভির কথা বলেছিলাম যে আমির খানের গজনি, আপনারা যদি দেখে থাকেন, ওটার চাইতে আমার কাছে এটা জটিল মনে হচ্ছে। কেন? গজনিতে কিন্তু দেখবেন যে কিছু কিছু সিমটম উনি রেখে দিত পোশাকের সাথে বা ইয়ের সাথে, ওটা যখন দেখতো তখন তার ওটা মনে হতো। ওনার ক্ষেত্রে এটাও ব্যাপার না, মানে দেখলে যে মনে হবে এরকম হয় না, দেখলে যে মনে হবে সেটা না। একটা জিনিস 8 বার 10 বার 15 বার যদি আমি করি, তাহলে সেটা তখন আমার মধ্যে একটা কনফিউশন কাজ করে, আমি এটা করেছিলাম কিনা, হয়তো করেছিলাম, মানে বারবার ওই ফ্লোটা যাচ্ছে, বারবার ফ্লোটা যাচ্ছে। যেরকম আমি আজকে আপনার এখানে এই বিল্ডিংয়ে তো আজকে দিয়ে কয়েকবার এলাম, তো গত পরশু দিনও আমি কিন্তু চিনে আসতে পারিনি। আজকে আমি একবারে এখানে ঢুকেছি কিসের জন্য, আমি একটা নোট রেখেছিলাম, আমার মোবাইলে একটা নোট আছে যে গ্রাউন্ড দিয়ে উঠতে হবে, ওই লিখে রেখেছিলাম আমার মোবাইলে একটা মেসেজ আকারে লিখে রেখেছিলাম, যার জন্য আমি আজকে ঢোকার পরে লিপ্টনকে জিজ্ঞাসা করেছিলাম, মনে হয় লিপ্টনকে জিজ্ঞাসা করেছিলাম যে তারপরে আমি এসে পড়েছি, এই আর কি। তো এখন এটা তো খুব ব্যাপার, কারণ আজকে আমার মাইন্ডসেটটা টোটালি এই দিকটায় আছে। কিন্তু আপনি যখন অফিসে বা অন্যান্য কাজের এনভায়রনমেন্টের কথা বলবেন, তখন তো আমার একটা কাজ থাকবে না, আমার 5টা কাজ থাকতে পারে, 7টা কাজ থাকতে পারে, তখন আমি এটা কিভাবে করব? সবচেয়ে, আমরা তো মানুষ, আমাদের চারপাশে অনেকগুলো মানুষের সাথে আমাদের জীবনটা জড়িত। জি। সবচেয়ে বেশি কার কথা মনে থাকে? না, কারোর কথা মনে থাকে না। ইভেন নিজের মেয়ের কথাও মনে থাকে না? মেয়ের বার্থডে কবে? আই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস ফর देम। কি বলেন? কারোর জন্য আমার কোনো ফিলিংস নাই। ফিলিংস না, বার্থডে মনে থাকে। না, এটা তো আমার অসুস্থ হওয়ার আগের কথা, তাই মনে থাকে। ও রাইট। দিস ইজ অ্যাবসলিউট ট্রু দ্যাট আমার সেকেন্ড চাইল্ডের বার্থডে আমার মনে নেই। ওকে। ওর বার্থডের কথা মনে আছে, বিকজ ফার্স্ট চাইল্ডের বার্থডের কথা মনে আছে, বিকজ এটা আমার অসুস্থ হওয়ার আগের কথা। তাই এটা কঠিন বাস্তবতা হলো যে আমার দ্বিতীয় কন্যা সন্তানের বার্থডে আমার মনে নেই। তো কি হয়, মানে বাচ্চারা যদি কোনো জিনিস কখনো বলে বাবা এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, লিস্ট করে নেন? ডেফিনেটলি লিস্ট। 1-2 আইটেম হলে পরে আমি কন্টিনিউয়াস মনে করতে যাই, 5টা আইটেম হয়ে গেলে 7টা আইটেম হয়ে গেলে। ওরা কি অভ্যস্ত হয়ে গেছে আপনার এই জীবন আচরণ? ওরা অভ্যস্ত, ওটা কেন মনে করে নিয়েছে? সবাই অভ্যস্ত হয়ে গেছে। 18 বছর ধরে আপনি ফাইট করছেন। ব্যাপারটা একটা বলি, একটা হচ্ছে রোগটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন না, হি ইজ কমপ্লিটলি সুস্থ, ওনাকে দেখে মনে হচ্ছে ইজ ভেরি স্মার্ট ওয়ান। বাট আমাদের তো আসলে ওই যে অসুখ বলতে সেটাই বুঝি না, বাহ্যিকতা দেখা যায়, ভেতরটা আপনি চিন্তা করে দেখেন, এখান থেকে বের হয়ে যাবে, এখানে কি হয়েছে মনে নাই, এখানে কি বলে গেছে মনে নাই, এবং এই ভিডিওতে সে যদি পুরো ভিডিওটা দেখে তখন মনে হবে আমি কি এগুলো বলেছিলাম। বিষয়টা কিন্তু এরকম, মানে প্রত্যেকটা মোমেন্টে বেঁচে থাকা। ও মাই গড। এবং আমাদের লাইফে দেখবেন কখনো কখনো হঠাৎ হয়তো বসে আছেন, হঠাৎ করে অতীতের খুব সুন্দর চমৎকার একটা মোমেন্ট আপনার ব্রেনে খেলে গেল, এবং ওই অসম্ভব সুন্দর আপনি একটা অনুভূতির মধ্যে দিয়ে চলে গেলেন, যেটা ওনার লাইফে খুব একটা নাই। কারণ যদি বলি রাইট, আপনার এজ কত? 41। আপনার ঘটনাটা ঘটেছে 18 বছর, তাহলে লাস্ট 18-19 বছর, লাস্ট 18 ইয়ার্স ওনার লাইফে অনেকগুলো পজিটিভ জিনিস এসছে, বিশেষ করে ওনার 2টো কন্যা সন্তান, ওনার সংসার জীবন, মানে সেই অর্থে কিন্তু ওই মেমোরিগুলো ওনার লাইফে নাই। এটা আসলে চোখে না দেখলে মানুষ তো আসলে ফিল করতে পারে না। আমি জানি না আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি কতটুকু ফিল করাতে পারলাম। বাই দ্য ওয়ে, আমি যখন অনুষ্ঠানটা শুরু করি তখন আমার মনে হচ্ছিল আমি কেন এই গল্পটা প্রচার করব, আমার কাছে মনে হচ্ছিল। তো আমার কাছে এখন মনে হয়েছে গল্প প্রচার করলাম মূলত 2টো কারণে। এক হচ্ছে আপনি এখানে এসেছেন একটা মেসেজ নিয়ে, যে আমার মতো আর কেউ আছে কিনা, যে সে কীভাবে কিওর হয়েছিল। আপনি একটু আগে বলেছেন এই কথাটা, যে যদি থেকে থাকে তাহলে ওনাকে হেল্প করার জন্য। আমি জানি না এটা সম্ভব কিনা। আরেকটা হচ্ছে মেসেজ, যে আমাদের সবসময় শুকরানা করা উচিত কমপ্লিটলি, আমরা যে লাইফে আছি, আমরা সুস্থ আছি, এবং এটা ব্লেজিং ফ্রম আল্লাহ। আপনি যদি রিলিজিয়ন বিশ্বাস করেন, ইটস আ ব্লেজিং ফ্রম আল্লাহ। আপনি সুস্থ আছেন, সেটার জন্য আপনার শুকরানা করা উচিত। আমাদের জীবনে অনেক বেশি হাহুতাশা থাকবে, কিন্তু নিজের শরীরটা খুব ইম্পর্টেন্ট। ইদানিং আমার একটা ব্যক্তিগত অনুভূতির কথা বলি। আপনারা তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেন এই ধরনের কেসগুলো, আমি নিয়ে আসি, এগুলো যে আসলে খুব রিসেন্টলি করছি সে কারণেই দেখছেন, বাট 8-9 ইয়ার্সে এগুলোই আমার ক্যারিয়ার, এগুলোই আমার জব।
আমি এত বেশি পরিমাণে এই ধরনের মানুষ দেখেছি, এত বেশি পরিমাণে এই ধরনের গল্পগুলো জানি, ইভেন আমার নিজেরও যখন একটা সর্দি লাগে, হাঁচি লাগে, আমি অনেক ভয় পেয়ে যাই। মানে এটা খুব ন্যাচারাল কিন্তু বিষয়টা, যে না জানি কোন বড় অসুখের দিকে গেল, না জানি কোনো বড় একটা বিপদ হয়ে গেল। সো আমরা যেন শুকর করি যে আমরা আসলে ভালো আছি, এবং আমরা যেন নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখি, নিজের ভালো থাকাটাকে লক্ষ্য রাখি। আর আপনার যে কেসটা হয়েছে, এখানে আসলে আপনার কোনো দায় ছিল না, আপনার কিছু করার ছিল না, এখানে আপনার কোনো ভুল ছিল না, কিন্তু ইটস এ ভেরি রেয়ার কেস। আপনি নিজে স্টাডি করেন, আপনি তো নিশ্চয়ই জানেন যে কত জনে, কত লাখে, কত কোটিতে বা পার্সেন্টেজে কত মানুষের এই ধরনের ঘটনা ঘটে। এই রোগটা 65-এর আগে মানুষের কম হয়, 65 বছরের আগে। 65-এর আগে মানুষের কম হয়, 63-র পরে গিয়ে এটা ডেভেলপ করে, এবং সেটা 10,000-এ একজন। ও ওকে, সেখানে তো আপনার অনেক আগেই ডেভেলপ করে গেছে। 63-র পরে গিয়ে আপনার কি ডাক্তার কোনো কারণ বলেছে যে এই কারণে আপনার এটা হয়েছে? না না, কোনো এটা কেউ বলতে পারেনি। তবে 63-র পরে এটা স্টাডি এরকমভাবেই বলে, 63 পরে গিয়ে 10,000 10,000-এ একজন। আমাকে একজন ডাক্তার ঠিক মনে পড়ছে না। আমার যে কেসটা মানে জেনুইনলি আমার এই এজে 1 of a million। ও মাই গড, 1 of a 10 লাখে million, একজন। 10 লাখ একজন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে, 10 লাখে একজন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে, 10 জন কমন মানুষের মধ্যে নয়। তাহলে আরো রেয়ার, আরো রেয়ার। কারণ আপনার তো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নেই, আছে কি? এটাকে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারই বলা হয়। এটা হলো মেমোরি, মানে ইটস এ প্রবলেম অ্যাবাউট মেমোরি রিকল। কিন্তু সাইকিয়াট্রিক বলতে আমরা যেটা বুঝি অ্যাটিটিউডাল কোনো সমস্যা না, অ্যাটিটিউডাল কোনো প্রবলেম না, ইটস এ প্রবলেম অ্যাবাউট মেমোরি ডিসঅর্ডার। তাহলে মেমোরি ডিসঅর্ডারই আমরা বলতে চাই বিষয়টাকে। ওকে ফাইন, ডাক্তার, এটা হয়তো অন্য কোনো কিছু হতে পারে। আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? না, ওই কোথা থেকে শুরু, মানে ডাক্তার আমাকে একদিন, কোন ডাক্তার বলছিল ঠিক মনে নেই, ওই যখন ওই বায়ারটা চলে গেল, ওর কিন্তু মানে খুব স্লাইট সেরিব্রাল অ্যাটাক করছিল, এবং বয়সটা খুব কম ছিল বলে তার শরীরে কোনো প্যারালাইসিস হয়নি, শরীরের সাথে মানিয়ে গিয়েছিল। তখন আমার মনে হয় যে তার থেকে মনে হয়, আমি জানি না, যদি ওই জায়গাটাও পয়েন্ট আউট করি তাহলে ওখানেও একটা বিশেষ লেসন আছে। সেটা হলো জীবনে এমন কোনো স্বপ্নই জীবনের সাথে এমনভাবে জড়িয়ে ফেলা উচিত নয় যে সেটা যদি আপনার লাইফে না আসে নিজের জীবনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। ডোন্ট ডু দিস। তাহলে দেখেন এই ব্রেনটা কত জটিল একটা জায়গা, না? আমরা যদি চিন্তা করি, ওই একটা ঘটনায় কাউকে হার্ট অ্যাটাক করে মেরেও ফেলতে পারে। এটা হলো মহাবিশ্বের মধ্যে সবথেকে জটিল বস্তু মানুষের ব্রেন। কত নিখুঁতভাবে আল্লাহ তৈরি করছেন। সে সবসময় চেষ্টা করে গেছে, আমিও তার, ইভেন আপনার এখানে আমি এখন বলছি, আমার ঘরে ছোট বাচ্চাটা টাইফয়েডে 10 দিন আগে সুস্থ হয়ে আবার তার টাইফয়েডে হয়েছে, কিন্তু আমি ওর সাথে সময় দিচ্ছি, কারণ ও সুস্থ থাকলে আমার ফ্যামিলিটা বেঁচে থাকবে। এই কারণে আমি যখন যেখানে বলেছে আমি সব সময় তার সাথে কন্টিনিউ গেছি। ইভেন আমার যে শাশুড়ি, আমি যার নামে বললাম যে আমাকে সহ্য করতে পারেন না, মনে হয় 10 বছর উনি আমাকে ছাড়া আর কিছু বোঝে না। ও আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমরা খারাপটা দেখবো না, আমরা ভালোটাই দেখবো। না না, ওনার স্বপ্নের জায়গাতে আঘাত লেগেছিল বলে উনি এরকম করেছেন। অবশ্যই, আমি তো বলছি যে ওনার সব, কিন্তু এখন মনে করে যে এই মেয়ের মতন আর কোনো মেয়ে বা নিজের ছেলেকে আপনি অ্যাচিভ করেছেন হয়তো বা করছি, বা আপনি রিয়েল ওরিয়র। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই যে সৃষ্টিকর্তা কারোর প্রতি আসলে ইনজাস্টিস করেন না। ওনার লাইফে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে গল্প শুনে, আপনার মতো একটা মানুষের প্রয়োজন ছিল, এবং যে কারণে কিন্তু উনি যে কোনোভাবেই হোক না কেন এত বড় একটা ডিসঅর্ডার নিয়েও উনি খুব সুন্দরভাবে ফাইট করতে পারছেন সিচুয়েশনের সঙ্গে। এটা একটা বড় ব্যাপার। তা জানি না, কিন্তু আমি আমার শাশুড়িকে বলেছি যে দেখেন, আমাকে বোরখা পরতে বলবেন, আমি আল্লাহর ভয়তে পরবো, কিন্তু আপনার ভয়তে আমি বোরখা পরে জোর করে ঘুরে বেড়াতে পারবো না। যেদিন পরবো সেদিন পরবো। তো এখন আমি যখন পড়ি আমার নিজের ইচ্ছাতেই পড়ি, আমাকে কেউ জোর করে কিছু করতে পারে না। ওইটাই হয়তো ওনার কাছে লাস্ট 10 বছর উনি আমাকে অনেক সাপোর্ট করে, বা আমার ঘরে যদি একটা টাকাও জমানো থাকে উনি জানেন, আর কেউ জানে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দ্যাটস আ ভেরি গুড রিলেশনশিপ। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব কনফিউশনে ছিলাম যে এই গল্পটা আমি পোর্ট্রে করবো কিভাবে। আমার মনে হয় যে এটা একটা ডিফারেন্ট স্টোরি হলো, এবং সিনেমা হলে খুব ভালো করে নাটক করে বোঝানো যেত যে এই স্টোরিটা কিভাবে ঘটলো। ধৈর্যের পরীক্ষা আসলে, মানে বেসিক্যালি কেউ যদি ধৈর্যচ্যুত হয় তাহলে তো কিছু করার নেই। আর আমি তো ইচ্ছে করলে সংসারটা ভেঙে কবেই চলে যেতে পারতাম, কারণ এখানে তো আমার কিছু পাওয়ার নেই, শুধু দিয়ে গেছি। আমি আজকের এই গল্পে বলতে চাই, আপনার ফ্যামিলি মেম্বাররাও নিশ্চয়ই, প্রচুর লোক ইন্ডিয়াতে অনুষ্ঠান দেখে, প্রচুর লোক, তারা জানেন আমার কাহিনী, আমি বলিনি কোনোদিনই, ডেফিনেটলি জানবে। তবে আমি ওকে এখনো বলি যে তুমি একটা জব করো, তুমি
আল্লাহর নাম করো, এসে নামাজ পড়ো, খাও দাও, মেয়েদের সাথে টাইম দাও। এ তো ব্যবসাতে অনেক, তুমি যে ধরনের পেশেন্ট সেই ধরনের ব্যবসায় অনেক চাপ থাকে, তো তুমি এই চাপ থেকে বেরিয়ে আসো। মানে আমি আমার হাউস ওয়াইফ বা মেয়েদের যে একটা ছোটোখাটো মন মানসিকতা, যে আমি যখন টেনশন থাকে, আপনিও যখন টেনশন থাকে, দেখবেন একটু হলেও ভুলে যায়। আর ও তো ভোলা রুগী, তো সেখানে তো টেনশনটা যখন আসে তখন আরও ওর যেটুকুনি রিকভার হয় না, আমি নিজে ওকে বলি সেই 10 গুণ আরও পেছিয়ে যায়। এবং ডাক্তারকেও আমি সেই কথাই বলছি। তো ওর জন্য জবই বেটার, কিন্তু ও বলে যে আমি একটা বেটার জব পাই না, বা আমি যে লেভেলের সেই লেভেলের আসলে ওই ছেলেদের, ইয়ং ছেলেদের মতন একটা ছোটখাটো জব ওর পছন্দ না। না না, এখানে আমার একটা এটা জানি না যেটা আসলে আমার ভাগ্যের সাথে সংশ্লিষ্ট কিনা, সেটা আমি বলতে পারবো না। কিছুদিন আগে আমি একটা 6 দিন ইন্টারভিউ দিয়ে আমি একটা জব সিকিউর করলাম। যেদিন জয়েন করব তার আগের দিন জাহাজটা ডুবে গেল। নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন, তাওয়াক্কাল তো আল্লাহ। এবং আমি দেখেছি যখন ও সুস্থ থাকে বা ওই যে খুশি থাকে, আমি তো লক্ষ্য করি, সবসময় জাজমেন্ট করি, তো যখন ও ইন্টারভিউ দিতে যাচ্ছে, ওর একটা মেন্টালি কাজ করছে যে আমি এত বড় একটা জব পাচ্ছি, আমি একটা, তখন কিন্তু আমি ওকে লক্ষ্য করে দেখেছি ওর হাসি খুশি, ও মেয়েদের সাথেও ভালো ব্যবহার করছে, খুব ঘুরছে, খুব মজা করছে। আমার মেয়েও ওই যে বললেন না যে আমার মেয়েটাও এই পরিবেশেই যে অনেক সময় আব্বু বলে কোলে তুলে নিচ্ছে, আর অনেক সময় যা তুই এদিক থেকে। এটার কারণটা আমি বলি আপনাকে, বাবা হিসেবে না, এটা খুব মানে আমার মনে হয় প্রত্যেকটা ছেলের মধ্যেই কম বেশি এটা আছে যারা সংসার করেন, যে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি তাদের ব্রেনে সবসময় কাজ করতে থাকে। অ্যান্ড এই রেসপন্সিবিলিটির সাথে ইকোনমিক কন্ডিশনটা অনেক বেশি জরুরি। মানে একটা বাবা খুব বেশি মেন্টাল প্লেজেন্টে আছেন মানে ধরে নিতে হবে তার ইকোনমিক স্ট্যাবিলিটি খুব সাউন্ড, এবং এটা সবার ক্ষেত্রে কমন না, বাট মোস্ট কমন কেস আর কি। তো খুব স্বাভাবিকভাবে হয়তো ওনার এই চিন্তাগুলো মাথায় আসে। যাই হোক, আমি থ্যাংক ইউ জানাই যে আপনারা আজকে এখানে আসলেন এবং স্টোরিটা আমি প্রচার করলাম। আর দর্শক যারা আছেন দেখছেন তাদেরকে আমি বলি, আমার এই ভিডিওর কোনায় দেখবেন যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আমার যে পার্সোনাল মেইল অ্যাড্রেস, এবং একই সাথে ভিডিও লাস্টে গিয়ে ওনার পার্সোনাল মেইল অ্যাড্রেসটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং আমাকেও মেইল করতে পারেন। আর এই মেলের অ্যাড্রেস দেওয়ার পাশাপাশি আমি আপনাকে সতর্কও করতে চাই, সেটা হচ্ছে আমরা সাধারণত কোনো ধরনের যারা এখানে স্টোরি বলেন এবং যারা শোনেন তাদের মধ্যে ব্রিজ করি না, কমিউনিকেশন করি না। এবং যদি কখনো সিচুয়েশনাল ডিমান্ড হয় সেক্ষেত্রে আমরা বলে দিই যে এই কমিউনিকেশন সম্পূর্ণ এটা দ্বারা উপকার হবে না অপকার হবে, সেটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণই আপনার। তো আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বলতে পারেন। হ্যাঁ, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেব, তবে আমি একটা কথা বলতে চাই। জি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি আসলে আমার নিজের জন্য ভাবি না। আমার সাথে যোগাযোগ করলে আমার কাছে প্রচুর জ্ঞান ভাণ্ডার আছে, আমি এটা বলবো যে আমার কাছে প্রচুর জ্ঞান ভাণ্ডার আছে। আমি কেউ